থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। আমি এইমাত্র চেক করলাম, তখন আমি অন করেছিলাম বাট এটা অন হয় না যে আমি আর খেয়াল করিনি। নেভার মাইন্ড। আসছে হচ্ছে ব্রিভ। ব্রিভ হচ্ছে শর্ট ভাওয়েল বলা যেতে পারে। শর্ট ভাওয়েল হচ্ছে যখন আপনার ভাওয়েল গুলো কোনো কনসোনেন্টের মাঝখানে বসবে, যেমন ক্যাট, মপ, সিট, পেট, কাপ। আপনি কিন্তু কাপ বলেন না, বা পেট বলেন না, বা সিট বলেন না। যখন SIT সিট ইউজ করেন তখন এইভাবে বলেন না, বাট যখন SEAT ইউজ করেন তখন হচ্ছে আমরা সিট বলি, বাট ইউজুয়ালি যখন SIT সিট তখন হচ্ছে আমরা খুব ফাস্ট বলি। তো এই কারণে হচ্ছে এগুলোকে শর্ট ভাওয়েলস বলা হয়। আর শর্ট ভাওয়েল গুলো সাধারণত হচ্ছে গিয়ে কনসোনেন্টের আশেপাশে থাকে। ওকে। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে এটাকে লিখে এভাবে প্রনাউন্সিয়েশনটা লিখে হচ্ছে উল্টা ভাবে করা, দেখতে পাচ্ছেন হয়তো। যখন ইউ সাউন্ড করার কথা তখন এটা ইউ না হয়ে হচ্ছে এর মতো সাউন্ড করে। যেমন সরি, নো নো নো, ভুল বললাম। absent vowel other than you makes the you sound. Banana. A vowel other than you makes the you sound. ওকে। ইউর প্রোনাউন্সিয়েশন দুই রকম, একটা হচ্ছে যেমন আমব্রেলা, আবার হচ্ছে ইউনিয়ন। তো আমরা বানানাও বলি, আমরা ব্যানানাও বলি। অ্যাকচুয়ালি আমি ব্যানানা বলি, এর জন্য আমি এখানে আসলে কনফিউজড হয়ে গেছিলাম যে কি বলবো। তো যখন হচ্ছে ইউর সাউন্ডটাকে আমরা এভাবে অন্য কোনো ভাওয়েল দিয়ে ব্যবহার করব, খেয়াল রাখবেন অন্য কোনো অ্যালফাবেট না, পার্টিকুলারলি ভাওয়েল। ঠিক আছে? যেমন বানানা, এই সমস্ত ক্ষেত্রে এটাকে, এই সমস্ত প্রনাউন্সিয়েশনকে বলে। তো এগুলো আসলে মনে রাখার তেমন কিছু নেই। যেটা হচ্ছে সেটা হলো এই যে প্রনাউন্সিয়েশনটা যখন করবেন, লাইক নো, গো, হাই, বা ক্যাট, মপ, সিট, এই জিনিসগুলো হচ্ছে কি একটু খেয়াল রাখবেন। কারণ অনেক শব্দ ইংলিশে এমন থাকে, যেমন সিট, সিট, শিপ, শিপ। তো বাংলাতে যে কি বলে এটাকে আমি জানি না, একই রকম শব্দ কিন্তু হচ্ছে একই উচ্চারণ, কিন্তু অর্থ ভিন্ন। তো ইংলিশে হচ্ছে এটা বোঝার উপায় এই প্রোনাউন্সিয়েশনটা। কেউ যদি আমাকে সিট বলে দ্যাট মিনস আমাকে বসতে বলছে, আর যদি সিট বলে দ্যাট মিনস এটা একটা বসার জায়গা। আমাকে ওই টানটা দেখে বুঝতে হবে যে শিপ অর শিপ, জাহাজ নাকি ভেড়া। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার না? ইয়েস ম্যাম, ক্লিয়ার। আপু একটা ওকে, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। আপু ম্যাক্রন যেটা আছে ওইগুলা কি মধ্যখানে বসলেও টেনে পড়তে হবে হালকা করে? না, চিহ্নগুলো? এরা মধ্যখানে কখনোই বসবে না, এরা সবসময় লাস্টেই বসবে। এ কারণেই এটা ওপেন ওপেন ভাওয়েল। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, আচ্ছা। এরপর আসি হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখবেন শব্দ, যে কোনো শব্দের লাস্টে যদি থাকে, ওই শব্দগুলা হচ্ছে একটু টেনে পড়তে হয়। যেমন কেক, আমরা কেক বলি না, মানে আমরা হয়তো বাংলাতে কেক 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 বলি, বাট কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে কেক। সি, এর উপরে হচ্ছে একটা বড় মাত্রা দেওয়া, অর্থাৎ টানটা বড়, কারণ এটার লাস্টে আছে। বেক, কিউব, ডাইম, হোজ, কনক্রিট, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে হচ্ছে স্নিকি বা সাইলেন্ট বলে। কারণ এই ইটা সবার লাস্টে থাকে, কিন্তু এটা হচ্ছে তার আগের যে ভাওয়েলটা আছে সেটাকে হচ্ছে গিয়ে ম্যাক্রনের মতো ব্যবহার করে। যেমন কেক, কেক কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে কেক। বেক, মেক। ওকে, তো আপনারা এখন থেকে যখন বলবেন তখন হচ্ছে মেক, বেক এগুলো বলবেন না, বেক, কেক, এভাবে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, ক্লিয়ার? ম্যাম, বি এর উচ্চারণ কিরকম হবে? এর এখানে এর সাথে কিছু না। সরি, ডাইম। ডাইমের ক্ষেত্রে হচ্ছে যখন আমরা ডাইম বলি, ডাইম,
জাস্ট ডাইম এভাবে বলি না, ডাইম। সো আইতে হচ্ছে গিয়ে একটা আলাদা এমফাসাইজ করা হয়, একটা টার্ম থাকে আয়ের উপর, ডাইম, হোজ, ওকে ওকে, কিউব। আচ্ছা, এখন আসি হচ্ছে সি আর জি তে যে প্রবলেমটা হয় সাধারণত, ওইটা কিভাবে আপনারা বুঝবেন। সি কখনো কখনো এস এর মতো হয়, কখনো কখনো কে এর মতো হয়। ওকে, এখন ভাওয়েলের মধ্যে ই, আই আর ওয়াই, জাস্ট এই তিনটা জিনিস যখন থাকে তখনই শুধুমাত্র সি আর জি এর মধ্যে চেঞ্জ গুলা আসে। যেমন দেখেন, সি হচ্ছে এস এর মতো করে প্রনাউন্সিয়েশন হবে যখন এটা ই, আই অথবা ওয়াই এর আগে বসবে। এটাকে বলা হয় সফট সি, অর্থাৎ এস এর উচ্চারণটাকে কি বলা হয়, সফট সি। যেমন দেখেন, সার্কেল, আমার প্রথম যে সিটা সেটা কিন্তু আমি বলছি এস এর মতো করে, কিন্তু পরেরটা কিন্তু বলছি না। কারণ কি? কারণ আই এর আগে সি আছে। সার্কেল, সাইকেল, সি, ই, আই, ওয়াই, এই দুটোর আগে যখন সি থাকবে তখন সিটা এস এর মতো করে প্রনাউন্সিয়েশন হবে, আর এটাকে বলা হয়ে থাকে সফট সি। আপনারা এস এর সাথে মিলিয়ে সফট সি এটা মনে রাখতে পারেন। এরপর হচ্ছে সফট জি, সেম ই, আই আর ওয়াই এর সাথে যখন থাকবে তখন এটা জে এর মতো প্রনাউন্সিয়েশন হবে। যেমন জিরাফ, জেস্টার, ওকে, জে এর মতো করে হচ্ছে সব। কিন্তু অন্য ক্ষেত্রে যদি অন্য কিছু থাকে, যেমন গ্লাস, কিংবা ধরেন what else, give, or আর কি আছে ওয়ার্ড, এনি ওয়ার্ড, এনি সাব, মানে আপনাদের কি মনে হয় কোনো ওয়ার্ড পাচ্ছেন? ওকে, নো রেসপন্স। আচ্ছা, এই রুলস গুলো ক্ষেত্রে মাঝে মাঝে খুব রেয়ারলি হচ্ছে কিছু এক্সেপশন থাকে। একটা এক্সেপশন আমি আসলে কিছুক্ষণ আগেই বললাম, যেটা হচ্ছে গিভ। আমি কিন্তু জিভ বলি নাই, কিন্তু আই কিন্তু আছে, রাইট? তো মোস্ট অ্যাটলিস্ট 98% ক্ষেত্রে এটা সফট জি হচ্ছে জে এর মতো করে হয়। জাস্ট রেয়ারলি হচ্ছে আপনার এই জিটা হচ্ছে আই এর আগে থাকলে, এই যেমন গিভ, এটা ডিফারেন্ট ওয়েতে প্রনাউন্সিয়েশনটা হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে হচ্ছে উচ্চারণটা হয়ে থাকে। এখন হচ্ছে কে এর কথা যদি বলি, কে কামস বিফোর ই, আই অর ওয়াই, এনিথিং এলস গেটস আ সি। অর্থাৎ যখন ই, আই আর ওয়াই থাকে তখনই হচ্ছে গিয়ে কে সেটার আগে বসে। যেমন স্কাই, কিট, ক্যাটল। কিন্তু ক্যাট আর ক্লাস, এই দুটোর ক্ষেত্রে দেখেন একটা এ দেওয়া একটা এল দেওয়া, এগুলোর ক্ষেত্রে এটার আমরা সি ব্যবহার করছি। কিন্তু যখন হচ্ছে ই, আই আর ওয়াই থাকবে তখন হচ্ছে আমরা কে ব্যবহার করব বানানটা লেখার সময়। যেমন স্কাই, স্কাই কিন্তু আমরা এস সি ওয়াই দিয়ে লিখি না। এটা আসলে মানে মেনশন বলতে কোনো রুলস না, এটা আপনারা খুব ইজি একটা জিনিস, এটা বলার মতো কিছু না। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিয়েছি। এরপর হলো আপনার এখানে দেখেন লেখা আছে স্পেলিং উইথ ফাইনাল কে সাউন্ড। তো আফটার আ শর্ট বাওয়েল, যেমন হচ্ছে ডিগ্রাফ, সিকে ডিগ্রাফ মানে হচ্ছে দুইটা
সেন্টেন্স দুইটা অ্যালফাবেট যখন একসাথে থাকে, যেমন সি আর কে একসাথে হচ্ছে কে এর মতো করে সাউন্ড হয়, ব্যাক, রাইট? তারপর হচ্ছে যখন হচ্ছে একই সাথে আপনার লাস্টে ইয়া থাকবে, কি বলে ওটাকে, একটা আফটার আ কনসোনেন্ট অর আ ভাওয়েল থাকবে, ওই সমস্ত ক্ষেত্রে হচ্ছে ডিগ্রাফ থাকে, যেমন লুক, মাস্ক। তারপর যখন কে ই থাকে, যেমন এটা আমি একটু আগেই বললাম যে স্নিকি ই বা সাইলেন্ট ই, এটা এখানে বলা হয়েছে কে ই যখন থাকে তখন সেটা লং ভাওয়েল হয়, বেক। আর ফাইনাল সি, ফাইনাল সি হচ্ছে মাল্টি সিলেবিক ওয়ার্ড। মাল্টি সিলেবিক ওয়ার্ড বলতে আপনারা কি বুঝেন, কি মনে হয় আপনাদের? মাল্টি সিলেবিক মানে হচ্ছে একটা, অনেকগুলা সিলেবল যেখানে ভাগ করা যায় এরকম কিছু। জি, যেমন ধরেন পিকনিক, ম্যাজেস্টিক। সো এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে লাস্টের সিটা কে এর মতো করে উচ্চারণ হয়। ইভেন নট জাস্ট লাস্টটা, মাঝখানেটাও এভাবে হচ্ছে গিয়ে প্রনাউন্সিয়েশন করা হয় যখন হচ্ছে একই সাথে অনেকগুলো সিলেবল থাকে। তো এইটার মধ্যে আমার কাছে যেটা মনে হয় সি আর জিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কে আর কে এর যে সাউন্ডটা আছে, কে বা সি কে, এইটা আসলে খুবই কমন। আর এইটা বেসিক্যালি প্রোনাউন্সিয়েশন বেসড, যেমন আমি যেটা বললাম এটাকে বেক, লুক। তো যেমন ধরেন আমি ইংলিশে অনেক মানুষের নাম থাকে হচ্ছে লুক, LUKE, লুক। আর আমি যদি এখন লুককে বলি লুক লুক, তখন আমাকে বুঝতে হবে যে কোনটা আমি আগে ব্যবহার করলাম। যখন হচ্ছে আমার এভাবে থাকবে তখন আমি একটা বড় টান দিয়ে বলবো লুক লুক। ওকে, আমার মানে আপনারা কি বুঝতে পারছেন নাকি আরো কনফিউজ হয়ে যাচ্ছেন? ঠিক আছে ম্যাম, বোঝা যাচ্ছে। হুম, সমস্যা নাই আপু, বুঝতে বুঝতে পারছি। পারছি। বোঝা যাচ্ছে। ওকে, আপু সি নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, করেন করেন। আপু CH যখন থাকে তখন তো আর অনেক সময় এক এক রকমের উচ্চারণ হয়, অনেক সময় সি হয়, অনেক সময় কে হয়, এটা কি আপনি বুঝবো? হুম। এইটার অ্যাকচুয়ালি কোনো ফোনিক্স রুল নাই। মোস্টলি হচ্ছে গিয়ে CH এর যে ব্যাপারটা আছে এটার না হওয়ার কারণ হলো CH কখনো হচ্ছে চয়ের মতো হয়, CH কখনো হচ্ছে কে এর মতো হয়, আবার CH কখনো শ এর মতো হয়, যেমন শ্যানেল। তো এটার অ্যাকচুয়ালি কোনো এক্সাক্ট রুলস নাই। আমি এটা খুঁজেছি অনেকবার, বাট প্রপার এখানে যেমন একদম মেনশন করা আছে যে এরকমই হবে, ওরকম কোনো রুলস আসলে আমি পাইনি। তো যার কারণে হচ্ছে আমি একটা করি নাই, বাট আই রিয়েলি ডিড লুক ফর ইট যে করা যায় কিনা। কারণ চ্যানেল, শ্যানেল বানান কাছাকাছি কিন্তু উচ্চারণ একদমই ডিফারেন্ট। নেভার, বাট আমি পার্সোনালি অনেক মানে ট্রাই করছি এটা খোঁজার যে স্পেসিফিক রুলস আছে কিনা, বাট আমি আসলে পাইনি। আপনারা যদি কখনো পেয়ে থাকেন অবশ্যই হচ্ছে গিয়ে শেয়ার করবেন। ওকে, আচ্ছা, ওকে ম্যাম। এখান থেকে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আপনারা পড়ে নিবেন, এগুলো পড়ানোর কোনো কিছু নাই। যেমন ধরেন ওয়ার্ডস ডোন্ট এন্ড ইন ভি, দে এন্ড ইন VE, এগুলো পড়ার কিছু নাই। এগুলো জাস্ট দেখলেই হবে, দেখলেই বুঝতে পারবেন। যেমন হ্যাভ, লাভ, গিভ, এই সমস্ত ক্ষেত্রে আমরা জাস্ট ভি পর্যন্তই শেষ করি না, লাস্ট একটা ই রাখি। বাট ই থাকা সত্ত্বেও আমার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে হ্যাভ, গিভ। আমরা ইটা আসলে প্রনাউন্সিয়েশন করি না, এটা হচ্ছে এখানে মেইন জিনিস। তারপর হচ্ছে ওয়ার্ডস ডোন্ট এন্ড ইন আই, দে এন্ড ইন ওয়াই, যেমন স্কাই, ফ্লাই।
although pronunciation আয়ের মতো, কিন্তু এক্সেপশন হচ্ছে স্কাই ফ্লাই এগুলোতে। তারপর দেখেন words don't end in o, they end in o w except in words such as no, go। যেমন ধরেন নাও, নাও যেমন আছে, তারপর হচ্ছে বাও আছে, এই ধরনের যে শব্দগুলো আছে সাধারণত ও এর সাউন্ডটাকে এমফাসাইজ করার জন্য লাস্টে হচ্ছে ও ডাব্লিউ দিয়ে রাখে। বউ, বি ও ডাব্লিউ বউ, অথবা টেক আ ভাও, ভি ও ডাব্লিউ ভাও, ওয়াও। কিন্তু এক্সেপশন হচ্ছে নো, গো, এই সমস্ত ক্ষেত্রে। এগুলো জাস্ট পড়বেন, এখানে আসলে মুখস্থ করার বা মনে রাখার মানে কমপ্লিকেটেড কোনো কিছু না, বেসিক জিনিস। আর এখানে আর কি আছে, নাথিং মাচ। এখানে স্নেকি ই যেটা, সেটা আরেকবার হচ্ছে গিয়ে বল আছে। আর ডিগ্রাফ কি জিনিস, যেটা একটু আগে আমি বললাম যে তখন দুটা লেটার একসাথে থাকে এবং একই রকম সাউন্ড করে, সেটাকে ডিগ্রাফ বলে। যেমন সিকে, টিএইচ, এনজি, সিএইচ, এগুলো হচ্ছে গিয়ে ডিগ্রাফ। এগুলো একসাথে, যেমন সিএইচ একসাথে কি একটু আগেই বললাম কে এর মতো হয়, চ এর মতো হয়। তারপর হচ্ছে এস এইচ একসাথে হচ্ছে শি, এভাবে উচ্চারণ হয়। এই জিনিসগুলো আপনারা পড়লে বুঝবেন না। যেমন ধরেন ডিজিই, এজ, আমি যখন বলবো এজ অর্থাৎ ই ডিজিই, এটার উচ্চারণ কিন্তু একসাথে এজ। তো এরকম যখন একই সাথে অনেকগুলো অ্যালফাবেট একসাথে একটার মতো সাউন্ড করবে, তিনটা ওয়ার্ড একটার মতো সাউন্ড করবে, সেটাকে হচ্ছে গিয়ে ট্রি গ্রাফ বলে। ট্রি মানে হচ্ছে তিন, বা ট্রাই মানে হচ্ছে তিন, টি আর ওয়াই, ট্রাই এজ ইন তিন। তো থ্রি লেটার্স দ্যাট কাম টুগেদার টু মেক ওয়ান সাউন্ড। তারপর হচ্ছে এই যেমন টিসিএইচ, ক্যাচ, প্যাচ। ওকে, কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? না আপু, ঠিক আছে। আমার কাছে একটু মনে হচ্ছে আপনারা তেমনটা এনজয় করতেছেন না বিষয়টা, বাট আসলে কোনো কোনো ব্যাচে এটা আমি কখনোই দেখিনি যে কেউ এটা এনজয় করে। বাট থিওরিটিক্যাল জিনিসগুলো তো একটু বোরিং লাগে আর কি। বাট ফোনেটিক্স জিনিসটা হচ্ছে এটা ফান না। আমার নিজের পড়ায় তো আমি আসলে মজা পাচ্ছি না, জাস্ট বলে যাচ্ছি এক্সাম্পল দিয়ে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে এই ফোনিক্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ উচ্চারণে আমাদের অনেকের প্রবলেম আছে, যার কারণে হচ্ছে স্পিচ প্র্যাকটিসের ফাইলটা দেওয়া হয়েছিল। তো এই জাস্ট ওই জিনিসগুলো কভার করার জন্য, বা ওই জিনিসগুলো, ওই মিস্টেক গুলো, ওই এরর গুলো প্রিভেন্ট করার জন্য হচ্ছে এই রুলস গুলো ফলো করবেন, ঠিক আছে? স্পেশালি সি আর জি এর ক্ষেত্রে। বাকিগুলো চাইলে আপনারা ইগনোর করতে পারেন, এন্ড বাকিগুলো খুবই কমন এন্ড ইউ গাইস অলরেডি নো অ্যাবাউট ইট। আর হচ্ছে যারা উচ্চারণ বুঝতে পারেন না, যেটা অ্যাকসেন্টের কথা বলছি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই ফাইলটা কাজে দেবে, কারণ এখানে ওরা যেভাবে উচ্চারণ করে সেভাবে হচ্ছে দেওয়া আছে। ওকে, আপনারা এটা বাসায় পড়বেন। এখানে আমি অ্যাডিশনাল কিছু রিসোর্স দিয়ে রাখছি। এই যে এখানে ইউটিউব লিংক আছে, এইটা আমার কাছে খুব ভালো একটা লিংক মনে হয়েছে, সারা স্মিথের। ও হচ্ছে ফোনিক্স অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে করে থাকে। আপনারা হচ্ছে চাইলে এই ইউটিউব ভিডিওটা দেখতে পারেন। আর হচ্ছে রিডিং এর জন্য আপনারা যারা ইউটিউব দেখতে পছন্দ করেন না, তারা হচ্ছে পড়তে পছন্দ করেন, তারা হচ্ছে এই ওয়েবসাইটটাতে যেতে পারেন। ওকে, ওকে ম্যাম। আচ্ছা, এখন আসি ইম্পর্টেন্ট জিনিসে। সেটা হলো
ওকে, প্রফেশনাল বিজনেস কমিউনিকেশন অ্যান্ড ক্লায়েন্ট হ্যান্ডলিং ফর বাংলাদেশি ফ্রিল্যান্সার্স। তো আজকে হচ্ছে আমরা বিজনেস কমিউনিকেশন কি জিনিস এটা জানবো। ফার্স্ট অফ অল, আমরা এতদিন হচ্ছে ইংলিশ কমিউনিকেশন কি সেটা হচ্ছে দেখেছিলাম, কিভাবে ইংলিশে কথা বলতে হয়, কমিউনিকেট করতে হয় একজন আরেকজনের সাথে, আমরা সেটা দেখেছি। তো যখন হচ্ছে জিনিসটা বিজনেস রিলেটেড হয় তখন ইংলিশ কমিউনিকেশনের থেকে বিজনেস কমিউনিকেশনটা একটু আপগ্রেডেড লেভেলে হয়। আপগ্রেডেড কোন কোন ক্ষেত্রে? ফার্স্ট অফ অল আপনার ভোকাবুলারি, সেকেন্ড অফ অল আপনার এটিকেট, থার্ড অফ অল আপনার অ্যাটিটিউড। এই তিনটা জিনিস হচ্ছে বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আপনি কি ধরনের ওয়ার্ক চুজ করছেন, কার সাথে কথা বলছেন এবং কিভাবে কথা বলছেন, এই তিনটা জিনিস হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে। নর্মালি এতদিন যখন আপনারা কনভারসেশন করতেন, আপনারা একজন আরেকজনকে হাই হোয়াটসঅ্যাপ বলতেন, এখন থেকে আর সেটা করা যাবে না। কারণ যখন আপনি বিজনেস কমিউনিকেশন করবেন কোনো একটা, এটা শুধুমাত্র যে ফ্রিল্যান্সারদের জন্য, ফাইবার, আপওয়ার্ক বা আদার মার্কেট প্লেস তাদের জন্য নো। আপনি কোন একটা ইন্টারভিউ অথবা কোন একটা অফিসিয়াল মিটিং, কোন একটা ফর্মাল ইভেন্টেও যদি আপনি থাকেন, সেখানেও আপনাকে আসলে বিজনেস কমিউনিকেশনের যে এটিকেট গুলা আছে সেগুলা মেনটেন করতে হয় অ্যাকচুয়ালি। আদারওয়াইজ জিনিসটা ভালো শোনায় না, ঠিক আছে? তো প্রথমত, যেহেতু আপনারা সবাই ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন এবং অনেকে ফ্রিল্যান্সার আছেন এখানে, তো এখানে হচ্ছে আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং আপওয়ার্ক, ফাইবার বা আদার মার্কেট প্লেসের উপরে অবজেক্টিভটা করছি। তো প্রথমত আসি, এটা কি জিনিস, এটা কেন গুরুত্বপূর্ণ। আপনি যদি ঠিকঠাক মতো বিজনেস কমিউনিকেশন না করেন বা ঠিকঠাক মতো মেইনটেইন জিনিসটা না করেন, তখন আপনি যার সাথে কথা বলছেন, সেটা হোক মেসেজে, হোক ভিডিওতে কিংবা অডিওতে, এটা একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করে ফার্স্ট। সেকেন্ড অফ অল, অনেকে রুড মনে করে। কিন্তু আপনি যদি ভালো মতো ঠিকঠাক মতো কথা বলতে পারেন, আপনার টোন, আপনার পেস, এগুলো যদি সব ঠিক থাকে, আপনার ওয়ার্ক চয়েস যদি ভালো থাকে, সেটা আপনার অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে আপনার রিলেশনশিপ খুব ভালো করতে সাহায্য করবে। অলদো ধরেন আপনি কোনো কিছু একটা বুঝতে পারছেন না কিংবা আপনার ক্লায়েন্ট রুড, এই সমস্ত ক্ষেত্রেও আপনাকে কখনোই হচ্ছে আপনি আনপ্রফেশনাল বিহেভিয়ার করতে পারবেন না। এটাই হচ্ছে গিয়ে একটা বড় স্ট্রাগল। আপনারা এমন ক্লায়েন্ট পাবেন যারা হচ্ছে অলরেডি কাজ করছে, তারা হয়তো পেয়েছেন। সব ক্লায়েন্ট যে ভালো হবে, আপনার সাথে সুন্দর করে কথা বলবে সেটা কিন্তু না, নেগেটিভ ওয়েতেও কথা বলবে। তো সেই সমস্ত ক্ষেত্রেও আপনি আপনার প্রফেশনালিজম থেকে কখনোই হচ্ছে বের হয়ে আসবেন না। আপনার কথার মধ্যে ক্ল্যারিটি থাকতে হবে, আপনার টোন ভালো হতে হবে, আপনি হচ্ছে রুড ভাবে কথা বলতে পারবেন না বা কমান্ডিং টোনে হচ্ছে আপনি কথা বলতে পারবেন না। সো এই জিনিসগুলো মেনটেন করতে হবে, এই তিনটা জিনিস, যখন হচ্ছে আপনি ভার্বাল কমিউনিকেশন করবেন। এরপর আসছে নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ ভিডিও কলে। ভিডিও কলে যখন আপনারা আপওয়ার্ক ইন্টারভিউ দিবেন আপনার ক্লায়েন্টের সাথে, অবশ্যই চেষ্টা করবেন আপনার নিজের ওয়ার্ক স্পেস সেট আপ দিয়ে রাখার অথবা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করাটা আমি বেশি প্রেফার করি। আপনি চাইলে পুরোটা ব্লার করে দিতে পারেন অথবা কোনো একটা অফিস স্পেস ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আই কন্টাক্ট এবং আপনার জেস্চার প্রফেশনাল হতে হবে। আপনি যদি বারবার হাত নাড়ান, হাত নেড়ে নেড়ে কথা বলেন, তারপর হচ্ছে আপনি ভিডিও যেখানে ক্যামেরা, সেখানে মানে আপনার ক্লায়েন্টের দিকে না তাকিয়ে আপনি অন্যদিকে তাকাচ্ছেন, ক্লায়েন্ট যখন আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে তখন হচ্ছে হ্যাঁ আপনি মনোযোগ দিয়ে শুনছেন কিন্তু আপনি হচ্ছে ধরেন গালে হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে আছেন, এই কাজগুলো যদি করেন, এটাকে হচ্ছে ওয়েস্টার্ন কালচারে রুড ভাবে নেয়। ওকে, সো ইউ হ্যাভ টু বি প্রফেশনাল ইন দিস থিং অ্যাজ ওয়েল। এরপর আসছে রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশনটা হয় হচ্ছে প্রপোজাল রাইটিং
ইমেল রাইটিং, এই সমস্ত ক্ষেত্রে আপনার গ্রামার, স্ট্রাকচার, ক্ল্যারিটি অ্যান্ড কনসিস্টেন্স থাকা হচ্ছে কি জরুরি। কারণ আপনি যদি উল্টাপাল্টা ভাবে সেন্টেন্স স্ট্রাকচার করে থাকেন, আপনার কথা যদি বুঝতে না পারে, একটা প্রপোজাল, আপনি একটা ফর্মাল প্রপোজাল যখন দিবেন অবশ্যই প্রুফরিড করে দিবেন। এখন প্রুফরিড করার জন্য কিভাবে প্রুফরিড করতে পারেন? প্রুফরিড করতে আপনি যে কোনো এআই টুলস ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ওখানে আপনি আপনার লেখাটা দিয়ে বলতে পারেন যেটা প্রুফরিড করে দিবে। কিন্তু চেষ্টা করবেন কমপ্লিটলি চ্যাট জিপিটি এগুলো দিয়ে হচ্ছে একটা প্রপোজাল ক্রিয়েট না করার। কারণ এআই টুলস আপনি যদি ঠিকঠাক মতো প্রম্পটস দিতে না পারেন, ওরা আপনাকে ঠিকঠাক মতো কি বলে আউটপুটটা দিতে পারবে না। ওকে, দেখা যাবে যে ওরা একদম বেসিক ভোকাবুলারি দিয়ে কোনো একটা কিছু আপনাকে দিয়ে দিল। তো বেটার হচ্ছে আপনি নিজের থেকে যেভাবে চান সেভাবেই লিখবেন, এরপরে হচ্ছে জিনিসটা প্রুফরিড করবেন, বা আপনি প্রম্পট এভাবে দিবেন চ্যাট জিপিটিতে যে এটাকে আরো প্রফেশনাল করতে, আরো মেক ইট মোর প্রফেশনাল অ্যান্ড ফর্মাল অ্যান্ড অলসো প্রুফরিড ইট, এভাবে হচ্ছে বলতে পারেন। তো তাহলে আপনার ওই প্রপোজাল বা আপনার ইমেলটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক থাকবে। অ্যান্ড রিগার্ডিং ক্ল্যারিটি বলতে আসলে বোঝাচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি কি নিয়ে হচ্ছে কথা বলতে যাচ্ছেন। ধরেন আপনি ইমেল করলেন, আপনার ইমেলটা হচ্ছে আপনার ধরেন আপনার একটা মিটিং হলো, এরপরে আপনি মিটিং এর কনক্লুশনে জন্য ইমেল করবেন। ওখানে আপনি হচ্ছে এক্স্যাক্টলি আপনার সাথে তার যা যা কথা হয়েছে সেই জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখবেন, এক্সট্রা কোনো কিছু থাকবে না সেখানে। ইমেলের টেমপ্লেট কি হবে না হবে সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু তারপরও আপনারা নিজের থেকে যখন ট্রাই করবেন তখন হচ্ছে অবশ্যই অলওয়েজ যেটা মেইন থিং সে ব্যাপারে লিখবেন। ওকে, ইন্ট্রোডাকশন কনক্লুশন জরুরি, কিন্তু আপনার যদি মেইন বডি যে জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন টাইমলাইন, বাজেট, মাইলস্টোন, এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতো ক্লিয়ার করে একদম সুন্দর করে না লিখেন, ফরম্যাট করে না লিখেন, তাহলে হচ্ছে হলো না। আপনি সুন্দর ইন্ট্রোডাকশন দিলেন, সুন্দর কনক্লুশন দিলেন, কিন্তু রিটেন কমিউনিকেশন ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে কি মেনশন করবেন। ওকে, লেটস গো টু দ্য নেক্সট। ওকে, কালচারাল অ্যাওয়ারনেস এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এশিয়ান কালচারের সাথে ওয়েস্টার্ন কালচার অনেক বেশি ডিফারেন্ট। সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে অ্যাট ফার্স্ট আপনার ক্লায়েন্ট কোথাকার কি, এ ব্যাপারে আপনি জানবেন। এরপরে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে কিভাবে ওই কালচারের সাথে কথা বলা যায়, বা যেমন ধরুন আপনার ক্লায়েন্ট যদি হচ্ছে ইউরোপ অথবা ইউএসএ কিংবা ইউকে বেসড হয়, সে সমস্ত ক্ষেত্রে আপনারা হচ্ছে হ্যালো স্যার এভাবে যদি মেনশন করেন, দে লাইক ইট বেটার। ওকে, তো আগেই হচ্ছে গিয়ে নাম ধরে না ডেকে স্যার বা এগুলোতে অ্যাপ্রিসিয়েটেড। আর যদি বড় কোম্পানি হয়, যেমন ধরেন অনেক সময় কোম্পানি থেকে হায়ার করে, তাই না, তো ওই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনাদের অবশ্যই নাম মেনশন না করে স্যার বলা বেটার, অথবা মিস্টার সামথিং, মিস্টার এরপরে হচ্ছে লাস্ট নেম। ধরেন কারো নাম যদি হয় জন স্মিথ, আপনাকে বলতে হবে মিস্টার স্মিথ। ওকে, এখন আসি কিভাবে হচ্ছে একটা প্রফেশনাল ইমেল লেখা যায়। এখানে হচ্ছে আপনাদেরকে আমি একটা ওভারভিউ বা একটা জাস্ট স্ট্রাকচার দিচ্ছি। প্রথমত আপনার সাবজেক্ট লাইন। ইমেইল যখন করবেন কখনোই ইমেইলের সাবজেক্টে একটা ওয়ার্ড লিখবেন না, আবার চারটার বেশি ওয়ার্ডও লিখবেন না। ঠিক আছে, একটা ওয়ার্ড লিখলে আপনার ইমেল স্প্যাম বক্সে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। অলরাইট, তো সব সময় আপনার সাবজেক্টের যে লাইন সেটা ক্লিয়ার রাখবেন এবং কনসাইজ রাখবেন। কনসাইজ মানে হচ্ছে স্ট্রেইট, মানে একদম
কোনো কি বলে তোকে একদম স্ট্রেট ফরওয়ার্ড যে ব্যাপারটা সেটা রাখবেন। এই যে ইন্ডিকেটিং দ্য পারপাস, কোনো এক্সট্রা কোনো কিছু লেখার দরকার সেখানে নাই। এরপর হচ্ছে গ্রিটিংস। গ্রিটিংস এর ক্ষেত্রে ধরেন আপনি লিখলেন ডিয়ার হায়ারিং ম্যানেজার, এরপরে অবশ্যই কমা দিবেন। এরপর আপনি লিখতে পারেন যে মে দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। এরপরে হচ্ছে আপনি ডিরেক্টলি চলে যাবেন আপনি কেন হচ্ছে মেলটা করেছেন, আপনার নেসেসারি ডিটেলস দিবেন এবং লাস্টে হচ্ছে কি কনক্লুশন দিতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত ক্ষেত্রে যেমন ধরেন মেইনটেইন আ পোলাইট টোন দিয়ে যেটা বোঝানো হচ্ছে, আপনি কমান্ড করতে পারেন না যে আপনি যদি বলেন যে ডিয়ার হায়ারিং ম্যানেজার প্লিজ রিভিউ মাই সিভি, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দিস জব। নো, ইউ ক্যান নট ডু দ্যাট, এটা প্রফেশনাল না। এই সমস্ত ক্ষেত্রে দেখা যেতে পারে হয়তো আপনি স্কিল, বাট তারপরও জাস্ট বিকজ অফ ইউ আর টকিং লাইক দিস তারা আপনাকে নিচ্ছে না, এটা হতেই পারে। তো এই জন্য হচ্ছে কি মেনটেন করবেন, খুব সুন্দর করে লিখবেন এবং অবশ্যই যখন ক্লোজিং করবেন সেটা যেন একটা প্রফেশনাল সাইন অফ হয়। এটা হতে পারে আপনি লিখতে পারেন থ্যাংক ইউ অথবা রিগার্ডস অথবা বেস্ট রিগার্ডস এবং নিচে অবশ্যই আপনার নাম লিখবেন, আপনার নাম এজ ইন আপনার পুরো নাম। ওকে, আর ট্রাই করবেন প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে নিজের যে নাম সেটা ব্যবহার করার। এই সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমন হয় যদি আপনারা এখনো যদি অন্য ধরনের কোনো নাম ইউজ করে থাকেন ইমেলের ক্ষেত্রে, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রফেশনাল আপনাদের নিজেদের নাম দিয়ে সুন্দর করে একটা জিমেল আইডি খুলবেন, সেটা দিয়ে হচ্ছে ইমেল করবেন। আদারওয়াইজ উল্টাপাল্টা ভাবে ইমেল করলে হচ্ছে মানে উল্টাপাল্টা অ্যাড্রেস থাকলে আপনার নামটাই বুঝতে আসলে কষ্ট হয়। আবার অনেক ক্ষেত্রে অনেকেই এটাকে মনে করে স্প্যামিং হবে বা কিছু হবে, ইগনোর করতে পারে। ক্লিয়ার? ওকে, একটু আগে যেটা বলি যে অবশ্যই স্পেলিং আর গ্রামার এরর প্রুফরিড করে নেবেন ইমেল কমিউনিকেশনের ক্ষেত্রে। আপনি ডাইরেক্ট হবেন বাট পোলাইট। ডাইরেক্ট মানে এটা না যে আপনি একদম কমান্ড করে কথা বলবেন, ডাইরেক্ট মানে হচ্ছে নেসেসারি যে জিনিসগুলো আপনার মেনশন করা দরকার আপনি সুন্দরভাবে সেগুলো মেনশন করবেন। বেটার হয় বুলেট পয়েন্টস দেওয়া, যেমন ধরেন আপনি লিখলেন মাইলস্টোন 2 to 4 weeks, বাজেট দিস, এটা 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 এটা। ওকে, এরপরে হচ্ছে ধরেন আপনাকে ইমেল করবেন, চেষ্টা করবেন 24 ঘন্টার মধ্যে, আসলে 24 ঘন্টা অনেক বড় টাইম আমার মতে, ট্রাই করবেন আর্লি রিপ্লাই দেওয়ার। আই নো যে ওয়েস্টার্ন কালচারের সাথে আমাদের একটা সিগনিফিকেন্ট টাইম জোনের ডিফারেন্স আছে, বাট যেহেতু আপনারা ফ্রিল্যান্সার আপনাদের জন্য কোনো দিন রাত নেই, আপনাদের জন্য হচ্ছে ইউএস টাইম। বেসিক্যালি আপনারা বাংলাদেশে থাকলেও আপনাদেরকে মেনটেন করতে হবে হচ্ছে ইউএস টাইম জোন। ওকে, তো এর জন্য হচ্ছে রেসপন্স টাইমটা ক্রুশিয়াল, কারণ ওরা হচ্ছে ওদের টাইমটাতেই নক দেবে। আর তার থেকেও বড় কথা উইকেন্ড, স্যাটারডে সানডে ওদের উইকেন্ড। তো আপনার যদি কিছু মেল করার থাকে ইদার আপনি হচ্ছে মানডেতে মেল করবেন, থার্সডেতে মেল, ফ্রাইডেতে মেল করবেন না, কারণ ফ্রাইডেতে মেল করলে আপনার রেসপন্স আসতে আসতে মানডে হয়ে যাবে, রাইট? সো ট্রাই করবেন এই জিনিসগুলো মেনটেন করার, অথবা আপনি হয়তো রিপ্লাই করে রাখলেন ফ্রাইডেতে যদি লাস্ট আওয়ারে করেন সে এটা মানডেতে দেখবে। ওকে, তো খেয়াল রাখবেন যে ওদের উইকেন্ড আর আমাদের উইকেন্ড ডিফারেন্ট। মানডে টু ফ্রাইডে এর মধ্যে হচ্ছে ওদের ইয়া থাকে, বেটার হচ্ছে যে কোনো কাজ মানডেতেই করে রাখা, একদম মানডে আর্লি আওয়ার। সাধারণত ইউএসএ তে 8টা থেকে 10টা, 8টা 9টা 10টা এরকম টাইমে কাজ স্টার্ট হয়। সো আপনি 8 AM এ যদি দিয়ে রাখেন, 8 AM এজ আমাদের 8 PM, কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স আছে বাট বেটার। অলরাইট, মানে এক্ষেত্রে একটা কোশ্চেন চলে আসে, যেমন ধরেন কিছু কিছু কাজের অর্ডার থাকে 3 দিনে শেষ করা কিংবা 2 দিনে শেষ করা, দেখা গেল কাজটাই হচ্ছে শুক্রবারে উই রিসিভড, সেক্ষেত্রে কোনো একটা আর্জেন্ট ফিডব্যাক যদি দরকার হয়, যেমন হয়তো সবকিছু ঠিক আছে টেমপ্লেট কিন্তু একটা কনফিউশন চলে আসতেছে যে এটা এইভাবে হবে না ওইভাবে, কিন্তু আমার 3 দিনের মধ্যেই সাবমিট করতে, এই সব ক্ষেত্রে আসলে তখন তো আমার উইকেন্ডেই ওর সাথে আর্জেন্ট যোগাযোগের প্রয়োজন হইতে পারে। রিগার্ডিং দ্যাট 3 days বা 7 days এই জিনিসগুলো
আপনারা ব্যবহার করবেন না। আপনারা কি ব্যবহার করবেন? 3 বিজনেস ডেজ, 3 ওয়ার্কিং ডেজ, এগুলো ব্যবহার করবেন। 3 ওয়ার্কিং ডেজ মানে হচ্ছে ধরেন আপনি কাজটা হাতে নিলেন ফ্রাইডেতে, সো আপনার ডেডলাইন কখন হবে? যদি আমি 3 ওয়ার্কিং ডেজ বলি, আপনার ডেডলাইন কিন্তু টিউসডে বা ওয়েডনেসডেতে হয়, কারণ স্যাটারডে সানডে ওয়ার্কিং ডে না, রাইট? তো যখন ক্লায়েন্ট আপনাকে বলবে আমি আপনাকে 7 ডেজ দিব, অবশ্যই ক্লায়েন্টের সাথে ক্লিয়ার হবেন 7 ওয়ার্কিং ডেজ নাকি 7 ডেজ। এই জন্য হচ্ছে গিয়ে আরো বেটার হচ্ছে ডেটটাকে ক্যালকুলেট করে নেওয়া। আর যদি আপনি দেখেন যে তারা 7 ডেজ বলছে, নট ওয়ার্কিং ডেজ অর বিজনেস ডেজ, এগুলো মেনটেন করছে না, বলছে 7 ডেজ অ্যাজ ইন 7 ডেজ, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট 7 দিনের যে তারিখ সেটা উল্লেখ করবেন। যদি দেখেন যে এর মাঝখানে উইকেন্ড পড়ে এবং আপনাকে মাইলস্টোন দেখাতে হতে পারে, আপনি অবশ্যই এটা আগে থেকে তাদেরকে বলে রাখবেন যে আমি এই টাইমে মাইলস্টোন দিব, আই নো দ্যাট ইজ ইয়োর উইকেন্ড, উইল ইট বি ওকে ইফ আই সেন্ড ইট অন দ্যাট টাইম। তো বেটার, এটাই হচ্ছে গিয়ে বিজনেস কমিউনিকেশন। ওকে, এটাই হচ্ছে প্রফেশনালিজম। আপনি আপনার সাইড থেকে কমপ্লিটলি ক্লিয়ার থাকবেন, কখনোই কনফিউশনের মধ্যে যাবেন না। আপনি আপনার সাইড থেকে অলওয়েজ ক্লিয়ার থাকবেন, আপনি কবে মাইলস্টোন দিবেন, আপনি ওয়ার্কিং ডেজ কিভাবে নেবেন, কারণ আপনারও ছুটির দরকার আছে, তাই না? তো এভাবে হচ্ছে গিয়ে জিনিসগুলো মেনটেন করবেন। আর এটা সবসময় খেয়াল রাখবেন, ওয়ার্কিং ডেজ ওদের আর আমাদের ডিফারেন্ট, হ্যাঁ, উইকেন্ড ওদের আর আমাদের ডিফারেন্ট। অলরাইট, ক্লিয়ার? ইয়েস ম্যাম। যখন কনক্লুশনে আসবেন, মানে হচ্ছে গিয়ে ক্লায়েন্টের সাথে ধরেন মিটিং শেষ করছেন বা টাইমলাইন নিয়ে কথা বলছেন, ডেট আর টাইমটা হচ্ছে গিয়ে মেনশন করাটা সবচেয়ে বেশি বেটার, তাহলে আর কোনো কনফিউশনই থাকে না। 7 ওয়ার্কিং ডেজ হোক, 7 ডেজ হোক, হোয়াট এভার, আপনি একদম ডেট আর টাইম মেনশন করে দিবেন যে অমুক দিন 5টার সময় আমি তোমাকে দিব, ইউএস টাইম। অলরাইট, এভাবে ইউএস টাইম মেনশন করবে। ইউএস টাইম সাধারণত অনেক সময় সিএসটি বলে, সিডিটি বলে। তো এভাবে হচ্ছে কি বলে দিবেন, তাহলে আর কোনো রকমের কোনো কনফিউশনই থাকবে না। বাট এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড মাস্ট, কারণ আই থিঙ্ক বাংলাদেশ বাদে আর কোনোখানে ফ্রাইডেতে ছুটি কিনা আমি জানি না, মানে সমস্তখানেই আমি স্যাটারডে সানডে দেখি। তো অনেকেই হলো ফ্রাইডে। আর কোথাও আছে ফ্রাইডে? আমার আইডিয়া নেই আর কোনোখানে ফ্রাইডে আছে কিনা, ফ্রাইডে ছুটি কিনা আমি জানি, মানে মোস্টলি যত কান্ট্রির কথাই আমি জানি বা যত কাতারে ফ্রাইডেতে ছুটি, কাতারে ওকে, বাট আমাদের হচ্ছে গিয়ে মালয়েশিয়াতেও স্যাটারডে সানডে, মোস্টলি সবখানে আসলে স্যাটারডে সানডে হচ্ছে উইকেন্ড কাউন্ট করে। তো অনেক সময় দেখা যাবে যে ওরা এটা জানেই না যে আমাদের যে উইকেন্ড ডিফারেন্ট, এটা ওরা জানেই না। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ওকে, এরপর হচ্ছে কি জিনিস বুঝতেছে, আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি খুব ভালোভাবে কথা বললেন, সমস্ত এটিকেট মেনটেন করলেন, কিন্তু আপনি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস না বুঝেন তাহলে হচ্ছে গিয়ে কিছুই হলো না, রাইট? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস ওয়েল। কেয়ারফুলি শুনবেন, ক্লায়েন্ট যখন বলবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস কি, ক্লায়েন্টকে থামাবেন না, ইন্টারাপ্ট করবেন না, নোট ডাউন করবেন, যদি দরকার হয় নোট ডাউন করে রাখবেন কেয়ারফুলি। আর তারা যদি কোনো ডকুমেন্ট পাঠায় সেটা তো আরো ভালো, ভালো মতো পড়ে নেবেন প্রজেক্ট ডেসক্রিপশন আর এভরিথিং। কোনোখানে যদি কনফিউশন থাকে অবশ্যই কি করবেন, ক্ল্যারিফাই করবেন। কিভাবে ক্ল্যারিফাই করবেন, এই জিনিসগুলোর টেমপ্লেট আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু আপনারা যখন এই যে আমরা নেক্সট ক্লাস থেকে যখন মক আপ করে স্টার্ট করব তখন কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আমি আগে আপনাদেরকে টেমপ্লেট দিব না, কারণ আগে টেমপ্লেট দিলে আপনারা জাস্ট ওইটা ইউজ করেন। আমি চাই যে আপনারা নিজের থেকে হচ্ছে কিছুটা প্র্যাকটিস করেন, ভোকাবুলারি গুলা পড়েন, সেন্টেন্স স্ট্রাকচার বা কি স্টাডি যাই দেয় সেগুলো হচ্ছে পড়েন। ওকে, আপনার কোয়েশ্চেন যদি থেকে থাকে আপনি শোনার পরে জিজ্ঞেস করবেন, ক্লারিফাই, অবশ্যই ক্লারিফাই করবেন।
কারণ অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট থাকে একটু চালাক টাইপের, তারা আপনার সরলতার সুযোগও নিতে পারে। সো বেটার অলওয়েজ ক্লারিফাইড হওয়া, আর সব সময় যেটা কনফার্ম করবেন যে এটাই কিনা। লাস্টে যখন কনক্লুশনে আসবেন, সেটা হোক ভার্বালি অথবা নন ভার্বালি, কনক্লুশনের সময় আপনি অবশ্যই হচ্ছে সামারাইজ করে বলবেন, সো ইউ ওয়ান্ট মি টু ডু দিস 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 অন দ্যাট ডে বাই দিস ডে অর বাই দ্যাট টাইম। এভাবে হচ্ছে কমপ্লিটলি সামারাইজ করে নিবেন, মানে সামারাইজ করে হচ্ছে তাকে বলবেন। আদারওয়াইজ কোনো রকমের কোনো যদি মিসকমিউনিকেশন থাকে, কোনো ধরনের কোনো প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা পেমেন্টটা আপনাকে করছে না। আপনি আপনার কাজ ঠিক মতো করলেন, সবই করলেন, কিন্তু দেখা যাবে সে পেমেন্ট করবেন, এরকম আছে, এরকম হয়। তো এর জন্য হচ্ছে একদম যতটা প্রফেশনাল থাকা যায় ততটা প্রফেশনাল থাকবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আরেকটা পার্ট থাকবে, সেটা হচ্ছে আপনাদের প্রপোজাল রাইটিং। আপনাকে প্রপোজাল হচ্ছে আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস আছে বা ক্লায়েন্টের যে নিড আছে সেটার সাথে সাথে কাস্টমাইজ করতে হবে, এবং আপনার ক্লায়েন্টের নিডের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি আপনার ওই রেলেভেন্ট স্কিল আর এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে হাইলাইট করবেন, এবং আপনি কিভাবে কাজটা করেন, আপনি যে কাজটা করতে পারবেন, আপনি এরকম কাজ আগে করেছেন, অবশ্যই সেগুলো মেনশন করবেন। এটা আপনার ভ্যালুটাকে হচ্ছে বাড়াবে। ওকে, তো যখন প্রপোজাল দিবেন অবশ্যই এই তিনটা জিনিস মাথায় রাখবেন। ক্লায়েন্টের কি নিড সেভাবে হচ্ছে আপনার প্রপোজাল কাস্টমাইজ করবেন, আপনার রেলেভেন্ট স্কিল আর এক্সপিরিয়েন্স অবশ্যই মেনশন করবেন, সুন্দর করে ট্রাই করবেন ছোট করে লেখার। কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইম যেটা হয়, খুব বিশাল প্রপোজাল হলে অনেক সময় পড়তে চায় না, বা জাস্ট স্কিম থ্রু করে চলে যায়। তো এর জন্য আপনি ট্রাই করবেন যে ছোটখাটো ভাবে লেখার, প্যারাগ্রাফ করে লেখার, কিন্তু জিনিসটা যেন আপনার কনভিন্সিং হয়, পারসুয়েসিভ অর কনভিন্সিং, যাতে তারা মানে আপনি যে পারফেক্ট এই কাজটার জন্য এটা আপনি কনভিন্স করবেন হচ্ছে গিয়ে আপনি এভাবে এইসব মেনশন করে। ওকে, এরপর হচ্ছে আসছে নেগোসিয়েশন স্কিল। অবশ্যই আপনার সাথে আপনার ক্লায়েন্টের নেগোসিয়েশন হবে। এখন নেগোসিয়েশনের টাইমে আপনাদের ডিসএগ্রিমেন্ট হতে পারে, কিন্তু ডিসএগ্রিমেন্টটা বিভিন্ন ভাবে হয়। যেমন ধরেন টাইমলাইন নিয়ে হয়, অনেকে হচ্ছে বিশাল একটা কাজ চায় হচ্ছে 3 দিনের মধ্যে, কিন্তু বাজেট আবার কম। তো এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনাকে জিনিসটা ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড আপনি যদি না চান করতে, আপনি মানাও করতে পারেন। কিভাবে মানা করবেন সেটাও হচ্ছে আপনাকে শেখানো হবে এই কোর্সের মাধ্যমে, কিভাবে হচ্ছে পোলাইটলি না করবেন, আর কিভাবে হচ্ছে আপনার ক্লায়েন্ট ধরেন যথেষ্ট রুড, খুব বাজে বিহেভ করতেছে, বাজে বিহেভ না অ্যাকচুয়ালি, মানে খুবই ইনফর্মাল অ্যান্ড মানে ভালো না, মেইন কথা হচ্ছে এটা, আপনি চাচ্ছেন না তার সাথে কাজ করতে, সেই সমস্ত ক্ষেত্রেও আপনাকে হচ্ছে খুবই পোলাইটনেসের সাথে এবং প্রফেশনালি না করতে হবে। যদি আপনি রুড বিহেভ করেন, যদি আপনি কোনো ধরনের এমন কোনো ওয়ার্ড বা এমন কিছু ইউজ করেন, এটা হচ্ছে গিয়ে ফার্দার আপনার জন্যই হচ্ছে ঝামেলার হবে। কারণ উনি এটা আরো 10 জনের সাথে যদি শেয়ার করে বা কোনো কারণে রিপোর্ট করে, প্রবলেম কিন্তু আপনারই হবে। সো অবশ্যই জিনিসটাকে পোলাইটলি এবং আপনার যত মেজাজ খারাপ হোক না কেন, আপনি পোলাইটলি আর প্রফেশনালি হ্যান্ডেল করবেন। নেগোসিয়েশনের ক্ষেত্রেও সেম। যদি এমন হয় যে আপনি কাজটা $500, সে বলছে $300, তো আপনাকে প্রফেশনালি এবং পোলাইটলি নেগোসিয়েশনটা করতে হবে। ওকে, আর শুধু সেটাই না, যে টাকা নিয়ে যে ঝামেলা হবে তা না, টাইমলাইন আর মাইলস্টোন নিয়েও হবে। এই ক্ষেত্রেও আপনাদের হচ্ছে গিয়ে ভালো মতো ডিসকাস এবং একই সাথে হচ্ছে গিয়ে অ্যাগ্রি করতে হবে যে হ্যাঁ উই আর ডুইং দিস অন দিস। ওকে, একটা মাঝামাঝিতে আসতে হবে। নেগোসিয়েশন মানেই কিন্তু বাজেট আর সার্ভিস চার্জ রিলেটেড না,
টাইমলাইন, মাইলস্টোন, প্রাইসিং, এই সমস্ত কিছু হচ্ছে নেগোসিয়েশনের মধ্যে পড়ে। ঠিক আছে? এরপর ফোর্থ যে পার্ট সেটা হচ্ছে ক্লায়েন্টের মিটিং কিভাবে হ্যান্ডেল করবেন। যখন ক্লায়েন্টের মিটিং ধরেন আপনার কালকে, তো আজকে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। ফার্স্ট অফ অল আগে হচ্ছে ক্লায়েন্টের বিজনেস আর ইন্ডাস্ট্রি দেখে নেবেন। এটা খুবই ইজি, সার্চ করবেন ক্লায়েন্টের ব্যাপারে। যদি আপনি জানেন, আপনি আগে যখন স্টার্ট হবে আপনার ইন্টারভিউ, আপনি যদি তখনই বলেন যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি, আপনি যদি তখন সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন, দে ক্যান বি ইমপ্রেসড। এরপর হচ্ছে কি কি ডিসকাস করবেন অবশ্যই সেটা আগে থেকে নোট ডাউন করে রাখবেন। আদারওয়াইজ যেটা হয়, ক্লায়েন্ট আপনাকে অনেক কিছু বলবে, ক্লায়েন্ট অনেক কিছু বুঝে না, ক্লায়েন্ট টেকনিক্যাল অনেক টার্মস জানে না, তো দেখা যাবে যে মিটিং অনেক লম্বা হলেও আপনাকে আপনার কি পয়েন্টস গুলো থেকে যেন আপনি সরে না আসেন, এর জন্য হচ্ছে আপনি এগুলো লিখে রাখবেন। কারণ দেখা যাবে যে এই কনভারসেশনের মধ্যে যেতে গিয়ে আপনি ভুলে গেলেন যে আপনার কি পয়েন্টস কি কি ডিসকাস করার কথা ছিল বা কোন জিনিসগুলোতে আপনি আনশিওর। ঠিক আছে? এরপরে হচ্ছে যখন কথা বলবেন, যখন ইন্টারভিউটা দিবেন, অবশ্যই এমন কোনো ওয়ার্ক স্পেস থেকে দিবেন যেখানে হচ্ছে কোনো রকমের আওয়াজ হচ্ছে না, কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ, এ ধরনের কোনো প্রবলেম নেই, কোনো অডিও ইস্যু নেই। অবশ্যই আপনি আপনার ল্যাপটপ, আপনার পিসি, মোবাইল, হোয়াট এভার যেটাই আপনি ইউজ করেন না কেন, সাথে আপনার মাইক্রোফোন এন্ড এভরিথিং, ক্যামেরা ব্যবহার করাটা প্রফেশনাল। অনেকেই হচ্ছে ক্যামেরা অন করতে চায় না, এটা করবেন না। ক্যামেরা অন করাটা প্রফেশনাল, স্পেশালি যদি আপনার ক্লায়েন্ট ক্যামেরা অন করে আর আপনি ক্যামেরা অন না করেন, দ্যাট ডাজন্ট that doesn't feel professional honestly. এটা যে শুধুমাত্র আমি এই যে আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলছি তা কিন্তু না। আমি যখন আমার টিচারদের সাথে যদি মিটিং থাকে, অনেক সময় মনে হয় যে না ইচ্ছা মানে প্রিপেয়ার্ড না, এখন ইচ্ছা করতেছে না, মানে আবার হিজাব টিজাব পরে ক্যামেরা অন করবো। তো যদি দেখি যে না প্রফেসররাও হচ্ছে অফ করে রাখছে, তখন আমি অফ করে রাখি। বাট যদি ওনারা অন করছে তখন আই হ্যাভ টু। এমন না যে ওনারা আমাকে বলে দিচ্ছে, বাট আই হ্যাভ টু, বিকজ দ্যাট শোজ দ্যাট আই এম প্রফেশনাল অ্যান্ড ডেডিকেটেড। আর এই যে যেটা বললাম, টেস্ট ইউর টেকনোলজি অ্যান্ড এনশিওর আ ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট। আপনার মিটিংটা ম্যাক্সিমামই হবে হচ্ছে 10 থেকে 20 মিনিট, 30 মিনিট। তো এই একটু টাইমের মধ্যে হচ্ছে চেষ্টা করবেন ভালো কোনো একটা ওয়ার্ক স্পেস থেকে আপনার ইন্টারভিউটা দেওয়ার, যেখানে ওয়াইফাই অ্যাক্সেস এগুলো নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, ডেটা ঠিকঠাক মতো আছে। অলরাইট? তারপর হচ্ছে ডিউরিং দ্য মিটিং, যখন মিটিংটা শুরু হবে, হতে পারে সেটা ভিডিও মিটিং, ওকে, আমি ধরে নিচ্ছি এটা ভিডিও মিটিং, সুন্দরভাবে হচ্ছে হ্যালো বলে স্টার্ট করবেন। হ্যালো মিস্টার স্মিথ, হাউ আর ইউ ডুইং টুডে। অনেক ক্ষেত্রে দেখা যাবে তারাই আগে বলতে পারে, যদি তারা আগে বলে যে হাউ আর ইউ, আপনি বলবেন আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ ফর আস্কিং, হোয়াট অ্যাবাউট ইউ। এভাবে হচ্ছে বলবেন, অবশ্যই এভাবে বলবেন। ঠিক আছে? নট জাস্ট আই এম ওয়েল, নো, ইউ হ্যাভ টু সে থ্যাংক ইউ, ইউ হ্যাভ টু সে প্লিজ। এই জিনিসগুলো প্রফেশনাল বিজনেস কমিউনিকেশন অ্যান্ড স্পেশালি ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে? ডিউরিং দ্য মিটিং মনোযোগ দিয়ে আগে কথা শুনবেন, কখনোই ইন্টারাপ্ট করবেন না, নিজের মাইক মিউট রাখবেন, উনি যা যা বলছে শুনবেন, যে পার্টগুলা বুঝবেন না সেগুলা হচ্ছে আপনি নোট করবেন, এবং যখন হচ্ছে তার কথা শেষ হবে তখন হচ্ছে আপনি ক্লারিফিকেশন নেবেন। আর যদি সবকিছু বুঝেই থাকেন তাহলে সবকিছু সামারাইজ করে, কি পয়েন্টস গুলো লিখে তো আপনি রাখলেনই, সামারাইজ করে বললেন তাহলে আমরা এটার জন্য এগ্রি করছি এন্ড আমাদের নেক্সট স্টেপ এটা হবে। অলরাইট? এটা হচ্ছে ডিউরিং দ্য মিটিং এ আপনাদের কাজ। জাস্ট এই তিনটা জিনিস, অ্যাকচুয়ালি নট জাস্ট, ইটস আ লট, বাট এটা হচ্ছে বেসিক। তারপর হচ্ছে পোস্ট মিটিং ফলো আপ। তো যখন মিটিংটা শেষ হবে, মিটিংটা শেষ হওয়ার পরে এই যে আমরা যে মক আপ কনভারসেশন করি, তখন কিন্তু আমরা প্রায় দেখেন অনেক কনভারসেশনে আমরা মেনশন করি যে ঠিক আছে আমি আমার পোর্টফোলিও পাঠাবো, আমি ইমেইলে কন্ট্যাক্ট করব। তো এই বিষয়গুলো হচ্ছে সুন্দর মতো আপনাদেরকে ফলো আপ করতে হবে, অ্যান্ড বেটার আপনি একটা ফলো আপ ইমেইলে পোর্টফোলিওর পাশাপাশি
আপনার মিটিং এর যে পয়েন্ট গুলো আছে সেগুলো বুলেট পয়েন্ট দিয়ে সুন্দর করে 1 2 3 এভাবে ফরম্যাট করে লিখে দিবেন। ফরম্যাট অ্যাজ ইন এই যে যেমন এখানে যেমন আমি বোল্ড দিলাম, তারপর হচ্ছে এই দুইটা লাইন লিখলাম, এভাবে সুন্দর মতো লিখে দিয়ে দিবেন। সাথে আপনারা যেই জিনিসটাতে রাজি হয়েছেন, যে টাইমলাইনসে যে মাইলস্টোন, এগুলো হচ্ছে গিয়ে ইনক্লুড করবেন। ওকে, এই জিনিসগুলো মাস্ট। এতক্ষণ পর্যন্ত 4টা পয়েন্ট বললাম, প্রথম থেকে এখন পর্যন্ত আমি 4টা পয়েন্ট বললাম। প্রথমে বিজনেস কমিউনিকেশন কি 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 খেয়াল রাখতে হবে সেটা, এরপর কেমনে ইমেল দিবেন সেটার জন্য কি ওভারভিউ সেটা, টিপস আছে, তারপর হচ্ছে প্রপোজাল রাইটিং, নেগোসিয়েশন স্কিল, এবং এখন হচ্ছে বললাম হ্যান্ডলিং ক্লায়েন্ট মিটিংস। এতক্ষণ পর্যন্ত আমি অনেক কথা বললাম, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আমি টায়ার্ড হয়ে গেছি আসলে। আচ্ছা ম্যাডাম, কোশ্চেন কয়েকটা আছে, হ্যাঁ। প্রথম থেকে শুনি। আচ্ছা, regarding the culture, as you mentioned that I mean, is it like it might be the Western country but Asian client, or it might be Western client from Asian country? So in this case, so as you mentioned, like if it is Western, then we have to follow their cultural way. But if I try to figure out the client before meeting and try to get their business information and client personal information, then if I understand that client actually from Asian, say for example from China or Malaysia or some other country, so in that case we know that Muslim countries has their own culture which is not really similar to Western. So in that case, what we should do basically, because I know my client is from Muslim country, but the Western culture maybe he doesn't follow. ওকে, দ্য ফার্স্ট থিং ইজ আপনি সবসময় হচ্ছে আপনার যে প্রফেশনাল কমিউনিকেশন সেটাতেই স্টিক থাকবেন। আপনার ক্লায়েন্ট এশিয়ান থেকে হোক, আপনার ক্লায়েন্ট যেখান থেকে হোক, আপনি আপনার যে প্রফেশনাল ওয়ে আপনি হচ্ছে সেটাতে স্টিক থাকবেন। রিগার্ডিং রিলিজিয়ন যদি হয়ে থাকে, আপনার যদি মনে হয় আপনি চাইলে আসসালামু আলাইকুম দিয়ে স্টার্ট করতে পারেন, আপ টু ইউ। বাট আপনি যে প্রফেশনাল যে কমিউনিকেশন যেটা ইন্ট্রোডাকশনটা অলওয়েজ ওভাবেই হচ্ছে শুরু করবেন অ্যান্ড এভাবেই আগাবেন, আপনার ক্লায়েন্ট যে জায়গা থেকে হোক না কেন, স্পেশালি when it is your first client as in you are dealing with him for the first time or her for the first time. So এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার এই প্রফেশনালিজমে হচ্ছে স্টিক থাকতে হবে। regardless the cultural thing, you have to maintain the etiquette, because western etiquette টা হচ্ছে গিয়ে আপনার আমাদের এটিকেটের থেকে অনেক বেটার অ্যান্ড অনেক ওয়ার্ম, প্লাস শুনতেও ভালো লাগে। সত্যি কথা যেটা, আমার ক্লায়েন্ট যদি এশিয়া থেকেও হয়ে থাকে, বাংলাদেশ থেকে হোক, এখান থেকে হোক, যদি আমার সাথে সুন্দর করে কথা বলে, সুন্দর করে ইন্ট্রোডাকশন দেয়, গ্রিটিং করে, অবশ্যই আমার কাছে ভালো লাগবে, তাই না? যদি তা না করে ধরেন আমার কান্ট্রির বা ইন্ডিয়ান কেউ একজন আমাকে যদি বলে হাই হোয়াটসঅ্যাপ, ইউ নো আই এম গুড, আমার কাছে আসলে ভালো লাগবে না। আই নো ইটস দ্য কালচার, বাট স্টিল আমার কাছে ভালো লাগবে না, বিকজ ইটস আ প্রফেশনাল থিং। তো আমরা প্রফেশনালিজমটাই মেনটেন করবো, তাই না? Okay, got it. Another question regarding like follow-up email. Say for example, we agreed that I have to send, after finishing the meeting, I have to send the proposal, and he will get me back. And I'm getting like for 2 days, no feedback from them. Obviously, the question about the reminder. Should I send a reminder email asking the client and like a soft reminder or something like that? What type of email should be formatted in that reminder? Yes, you have to. সাধারণত এটা হয় না, যদি আপনার সাথে সবকিছু এগ্রি করে অবশ্যই আপনার পোস্ট মিটিং ফলো আপের ইমেল রিপ্লাই আপনি পেয়ে যাবেন। যদি না পান কোনো কারণে, হ্যাঁ আপনি রিমাইন্ডার দিবেন। রিমাইন্ডার দেওয়ার একটা টেমপ্লেট আছে কিভাবে রিমাইন্ডার দিবেন। ডোন্ট type like hello any update, thank it, not like this.
you will have to do you have to ask about the update if there's any. এটা জন্য একটা টেমপ্লেট আছে। আর হ্যাঁ, আপনারা আস্ক করতে পারবেন যে কোনো মানে 48 আওয়ার্স এর মধ্যে যদি রিপ্লাই না পান বা আগেই হচ্ছে ডিসকাস করে নেবেন যে ফলো আপ এর ইয়াটা কি হবে বা টাইমলাইনের এর ব্যাপারটা, যেটা এখানে মেনশন করাই আছে যে টাইমলাইনটা কি হবে। তো বেসিক্যালি যদি এইগুলো ক্লিয়ার থাকে, সাধারণত আপনার ফলো আপ এর জন্য আবার ইমেল করতে হয় না, রেসপন্স পেয়ে যাবেন। যদি না পান, ইউ ক্যান আস্ক, তারপরে যদি রিপ্লাই না দেয়, দ্যাট মিনস you are not going to get the work. Okay, একবারের বেশি করার দরকার নেই। Okay, and regarding the post-meeting follow-up, as you mentioned, so is it like a MON or meeting minutes or something like that, a specific format we should? Meeting minutes. You were asking about the format and template again and again. I am telling you that আমি আপনাদেরকে template দিব, not just template, মানে email template, not just email template, আপনাদেরকে proposal, email, clarifying every single thing, এখানে যা যা দেওয়া আছে প্রতিটা জিনিসের উপরেই হচ্ছে গিয়ে একটা করে, একটা না অ্যাকচুয়ালি 3 থেকে 4 ধরনের টেমপ্লেট দেওয়া হবে। কিভাবে হচ্ছে আপনারা টাইমলাইন আস্ক করবেন, এই টেমপ্লেট গুলো দেওয়া হবে। কিন্তু এখন এই মোমেন্টে আমি দিব না, কারণ আমি হচ্ছে চাই আপনারা যখন প্র্যাকটিস করে স্টার্ট করবেন, যাতে আপনারা জিনিসটাকে নিজেরা এক্সপ্লোর করেন, নিজেদের থেকে শিখেন। আমি যদি এখনই টেমপ্লেটটা দিয়ে দিই, আপনারা ওইটাই বলবেন, which I don't want. Okay, got it, madam. Last question, please. So, follow-up email. Regarding our follow-up email, we know that if a conversation is started, then we should continue the email like reply all or same subject. Subject will be the same, but say for example, regarding the follow-up email, or if I send a proposal to them, should I mention additional apart from that original subject? Should I mention that additional bracket like proposal, follow-up email, or MOM? Should I mention in the subject that thing so that easily they can understand what the mail going to be inside? আপনার ইমেইলের থ্রেড যদি সেম থাকে, আপনার সাবজেক্ট সেম থাকবে। সাধারণত ইমেইলের যদি সেম থ্রেডে আপনারা কনভারসেশন করতে থাকেন, অ্যান্ড ইটস বেটার একই থ্রেডের মধ্যে থাকা। ওই ক্ষেত্রে যদি আপনার অ্যাডিশনাল কোনো কিছু অ্যাড করতে হয়, আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি সেম থ্রেডেই থাকবেন, সেম সাবজেক্টেই থাকবেন, কিন্তু আপনি আপনার ইমেইলের বডিতে মেনশন করবেন যে অ্যাডিশনালি আই ওয়ান্ট টু বি ক্লারিফাইড অ্যাবাউট দিস দিস দিস। ওকে, চাইলে আপনি সেটা ফরম্যাট করে বোল্ডও করতে পারেন, তাহলে আরো ভালো চোখে পড়বে। কিন্তু আপনি যদি এগেইন আরেকটা ইমেইলের থ্রেড স্টার্ট করেন, it can be confusing for some people. বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে তারা এত কিছু আসলে কেয়ার করেন, ঠিক আছে। ছোটখাটো কোম্পানি হয়ে যদি আপনার ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট হয়, হ্যাঁ দে ক্যান, ওই তখন দেখা যায় যে অনেক সময় ইমেইলও করতে হচ্ছে না, হোয়াটসঅ্যাপে কাজ হয়ে যাচ্ছে। বাট ইটস বেটার টু স্টিক ইন দ্য সেম থ্রেড। বাট যদি আপনার পারপাস একটু ডিফারেন্ট হয়, তখন আপনি সেটা এভাবে হচ্ছে ইমেইলের মধ্যে মেনশন করবেন। চাইলে হাইলাইটও করে দিতে পারেন বা বোল্ডও করে দিতে পারেন, তাহলে যাতে চোখে পড়বে তাদের। ওকে, Okay, thanks, ma'am. ওকে, ইউ আর ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন? না, আজকে ক্লাস করার মজা পাচ্ছি না, ভালো লাগতেছে না কোনো রেসপন্স। আপনার মানে অ্যাটলিস্ট গিভ মি আ ফিডব্যাক, বুঝতে পারতেছেন কি পারতেছেন না, ভালো লাগতেছে কি লাগতেছে না। ম্যাম বুঝতে পারতেছি এবং কোশ্চেন নাই কোনো, বাট বুঝতে পারতেছি সব। জি ম্যাম বুঝতেছি না, প্রসেশন নিয়ে প্রশ্ন পরবর্তী পর্যায়ে কোশ্চেন থেকে আগে প্রশ্নটা। কি ম্যাম আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। যে ইমেইলের যে সাবজেক্ট লাইনটা, এটা শর্টলি বা শর্ট ভাবে কিভাবে তৈরি করব? এটা ডিপেন্ড করে আপনি কি বিষয় হচ্ছে ইমেইলটা করতে চাচ্ছেন। যেটাই করতে চান না কেন, ওয়ান ওয়ার্ডে করবেন না, আবার 4
ম্যাক্সিমাম 5 ওয়ার্ড, ম্যাক্সিমাম 5, এর থেকে বেশি না। যেমন ধরেন আমি চাচ্ছি অ্যাপ্লাই করতে কোন একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পজিশনের জন্য, তো আমার সাবজেক্ট হবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, দ্যাটস ইট, ক্লিয়ার অ্যান্ড শর্ট। আর ক্লোজিং এর সময় যে কি লিখবো এটা যদি একটু বলতেন। কখন ক্লোজিং যে সময় করব আমি আপনার ইমেল ক্লোজিং এর সময় হচ্ছে আপনি লিখবেন যে রিগার্ডস, বেস্ট রিগার্ডস, এসব লিখবেন। অথবা এটাও লিখতে পারেন যে I hope this clarifies well, এরকম ভাবে হচ্ছে শেষ করবেন। Up to it completely depends on the content of your email. I hope you understand the concern, you can say that I wish or I hope that we can work together well, এভাবে উচিত লিখতে পারেন। or যদি এই ধরনের ইমেল না থাকে, just you can say that I hope you have a nice day. That's completely depends on your email content. আপনি ফার্স্ট টাইম ইমেল করছেন নাকি থ্রেডে রিপ্লাই করছেন? সাধারণত থ্রেডে যখন রিপ্লাই থাকে সেক্ষেত্রে আর আমরা ক্লোজিং করি না, থ্রেডের রিপ্লাই গুলোকে হচ্ছে রিগার্ডস অর থ্যাঙ্কস দিয়ে শেষ করি। কিন্তু প্রথম যে ইমেলটা থাকে, ফার্স্ট ওয়ান যেটা, সেটাতে হচ্ছে গিয়ে আপনার ইন্ট্রোডাকশনটাও বড় থাকে আর আপনার কনক্লুশনটাও হচ্ছে গিয়ে ভালো থাকে। কিন্তু যখন আমরা রিপ্লাই করি থ্রেডে, তখন হচ্ছে আর ওই সেম ইন্ট্রোডাকশনটা আর দরকার হয় না। গট ইট? রাইট, বুঝতে পারছি। ওকে, চিন্তার কোনো কারণ নাই। ইমেইল এগুলো পেয়ে যাবেন আপনারা, বাট স্টিল নিজেরা এক্সপ্লোর করেন, একটু রিসার্চ করেন, তাহলে দেখবেন যে দেখা যাবে যে আপনারা আমার থেকেও অনেক বেটার কোনো সলিউশন নিয়ে আসতে পারছেন। আচ্ছা, এখন আসে হচ্ছে ম্যানেজিং ক্লায়েন্ট রিলেশনশিপ। আপনার সাথে আপনার ক্লায়েন্টের রিলেশনশিপ যদি ভালো থাকে, ভালো হয়, আপনি যদি সুন্দর মতো কাজগুলো জমা দিতে পারেন টাইমলি, অবশ্যই একটা ট্রাস্ট বিল্ড হবে। অ্যান্ড হতে পারে সে আপনার রিপিটেড ক্লায়েন্ট, হতে পারে সে আপনাকে অন্যান্য জায়গায় রেফার করছে। যারা কাজ করেন অলরেডি মার্কেট প্লেসে, কারা কাজ করেন মার্কেট প্লেসে? আমি করি ম্যাম। জি ম্যাম, মার্কেট প্লেসে কাজ করি। আমি কাজ করি ম্যাম। ওকে, সো এমন কি হয় না যে ধরেন আপনার একটা ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক যখন থাকে তখন সেটা রিপিটেড কাস্টমার হয়, অথবা সে আপনাকে রেফার করে তার কোনো ফ্রেন্ডের কাছে, এমন কি হয় না? জি ম্যাম, অনেকবার হয়েছিল এরকম। এক্স্যাক্টলি। সি, যারা কাজ করেন, যারা বিগিনার, তারা যারা অলরেডি মার্কেট প্লেসে আছে, তারা এগুলো দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট। তো আপনি কিভাবে হচ্ছে এই ট্রাস্টটা গেইন করবেন আপনার ক্লায়েন্টের থেকে? ফার্স্ট অফ অল আপনাকে কোয়ালিটি ওয়ার্ক দিতে হবে এন্ড আপনার ডেডলাইন মেনটেন করতে হবে। সেকেন্ড অফ অল, ইউ হ্যাভ টু বি অনেস্ট অ্যাবাউট ইয়োর ক্যাপাবিলিটি অ্যান্ড টাইমলিনেস। অর্থাৎ উনি মাইলস্টোন বললো আর আপনি অ্যাগ্রি করলেন, এটা করবেন না। আপনি ওনার সাথে নেগোসিয়েশন করবেন যে আমি এই টাইমটার মধ্যে করতে পারছি না, আমার আর একটু টাইম লাগবে এই কারণে। তারপর আপনি ওই টাইমটাতে জমা দিবেন। কখনোই হচ্ছে ক্লায়েন্টকে অন হোল্ড এগুলো করবেন না, বা এই জিনিস স্পেশালি ফার্স্ট ক্লায়েন্টের সাথে তো নাই। রিপিটেড ক্লায়েন্টও যদি হয়, ধরেন ফার্স্ট টাইম দিলেন, আপনি ভালো কাজ করছেন, ঠিক আছে, ফাইন। এরপরও যদি আপনি রিপিটেডলি সেম জিনিসটা করতে থাকেন, তাহলে ক্লায়েন্টকে আপনি হারাবেন। এটা একদম ট্রু। আমার একজন প্রুফ রিডার ছিল, ও প্রায় 1 বছর ধরে হচ্ছে আমার বিভিন্ন পেপার হচ্ছে ওকে দিয়ে প্রুফ রিড করাই, তারপর হচ্ছে ফরম্যাট করে। ওকে, বাট প্রথম দিকে ঠিকঠাক মতো দিয়ে দিত। ধরেন বলতো যে আমি আজকে পেপার দিলাম, ও আমাকে বলতো যে আমি তোমাকে ফ্রাইডেতে দিব 5টার সময় ফাইল রিভার্ট করে দিব। আস্তে আস্তে দেখলাম যে ও হচ্ছে টাইম মেনটেন করে না, যে টাইমে দেওয়ার কথা সেটা মতো দেয় না, 24 ঘন্টা পরেও দেয় না, 2 দিন পর দেয়।
বারবার আমাকে টেক্সট করতে হয় যে কখন দিবে, কারণ আমার ফাইলটা হচ্ছে আমার সুপারভাইজার দিতে হয়। তো অলদো আমি ও রিপিটেড ক্লায়েন্ট, তারপরেও আমি ওকে কাজ দিতাম, কারণ হচ্ছে ইন মিনওয়াইল আমি অন্য ভালো কাউকে হচ্ছে খুঁজতে থাকি। এরপরে হচ্ছে ওর সাথে আমি এখন আর কাজ করি না। অলদো শি ওয়াজ গুড এট ফরম্যাটিং, অ্যান্ড ওর সাথে আমার বেশি কথা বলতে হতো না, যেহেতু অনেকদিন যাবত হচ্ছে একসাথে কাজ করছি, তাই আমার তেমন কিছু বলতে হতো না। আমি জাস্ট ওকে পেপার আর হচ্ছে জার্নালের ইনস্ট্রাকশন দিয়ে দিতাম, ও ওর মতো বুঝে নিত কি লিখতে হবে কি না করতে হবে, সবকিছু ওর মতো করে নিত। আমার এক্সট্রা কোনো ইনফরমেশন দিতে হতো না। অ্যান্ড রিগার্ডিং মানি ট্রান্সফারিং এগুলোতেও কোনো ইস্যু ছিল না। ও যদি অ্যাডভান্স চাই আমি অ্যাডভান্স দিয়ে দিতাম, অ্যাডভান্স চেয়ে তো চায় নাই কখনো, বাট কাজ শেষ হওয়ার পরও হয়তো এমন হয়েছে যে ও 2 দিন পর আমাকে দিছে, তখন হচ্ছে আমি আমার সুপারভাইজারকে নিয়ে বিজি, ওকে আমি টাকাটা দিতে পারতেছি না, দিতে ভুলে গেছি ফর সামহাউ, কখনো ইস্যু হতো না। কিন্তু তারপরও হচ্ছে গিয়ে বিকজ অফ দিস unprofessionalism, although she's a good person and she is good at what she does, আমি ওর সাথে এখন আর ডিলটা করি না। ওকে, তো এটা আমি একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে। আর আপনারা যারা কাজ করেন তারা তো অবভিয়াসলি জানেনই নিশ্চয়ই, যারা লং টাইম ধরে আছেন ফ্রিল্যান্সিং সেক্টরে, I believe you guys maintain that very well and you know how to maintain this, isn't it, Rizvi? জি ম্যাম, এটি বাস্তব, কারণ এটা আমার ক্লায়েন্টের সাথে হয়েছিল। আমার এক্সামের কারণে তার সাথে কমিউনিকেশন কন্টিনিউ করতে পারিনি, এমনকি কাজ কন্টিনিউ জমাতে পারিনি, যার কারণে সে অন্য একজনের সাথে কাজ করতেছে। এখন আমার মেসেজগুলো রেসপন্সও করে না, রিপ্লাইও দেয় না। ওকে, সি, তো যদি ইমার্জেন্সি আসতেই পারে, কখনকার ইমার্জেন্সি আসে বলা যায় না, রাইট? তো সেই সমস্ত ক্ষেত্রে হচ্ছে সেটা একবার হয় 2বার হয়, কিন্তু আপনাকে একদম ক্লিয়ার কাট থাকতে হবে। এন্ড আপনি যে এক্সকিউজটা দিবেন, আপনার এক্সকিউজটা ভ্যালিড হতে হবে, যে আমার আসলে এই সমস্যাটা আমি এটা করতে পারছি না। যেমন ধরেন মাঝখানে বাংলাদেশে জুলাইতে লং টাইম হচ্ছে আমাদের ইন্টারনেট ছিল না, রাইট? আই থিঙ্ক ওইটা ফ্রিল্যান্সার যারা অনলাইনে কাজ করে তাদের জন্য একটা ব্যাড টাইম ছিল, বিকজ এমন একটা টাইম ইন্টারনেটটা অফ হয়ে যায় যখন হচ্ছে কেউ আমরা আসলে মানে আমরা যে বলবো যে এরকম একটা প্রবলেমে আছি, এটা বলার মতো সুযোগ পাইনি। আউট অফ নোওয়্যার ইন্টারনেট অফ, মানে কানেকশন কমপ্লিটলি অফ। তো এই সমস্ত ক্ষেত্রে যখন আপনি ফলো আপ করবেন, আপনার কাজ চলে গেলেও আপনি হচ্ছে ট্রাই করবেন সুন্দরভাবে জিনিসটাকে মেনটেন করার, সুন্দরভাবে একটা কনক্লুশন দেওয়ার, যে অ্যাকচুয়ালি দিস হ্যাপেন্ড, আই অ্যাপোলোজাইজ ফর দ্য ইনকনভিনিয়েন্স কজড, এভাবে। ওকে, ওকে, আর কারো কোনো এক্সপিরিয়েন্স শেয়ার? রিজভি, আই থিঙ্ক you are in the field for a long time. Yes, ma'am. Any insights, anything you want to say? ম্যাম, নর্মালি যেটা হয় আমাদের, আমি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে, মানে 2 সাইডে কাজ করি, এবং আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্ট মার্কেট প্লেসের বাইরে। সো আমরা মার্কেট প্লেসের উপর নর্মালি আমি ডিপেন্ডেবল না, বাট আমার এই ক্লায়েন্ট যেগুলো বাইরে এসছে এগুলো আগে প্রথমে হয়তো মার্কেট প্লেসে ছিল, দেন তারা আমার সাথে তাদের বাইরে এখন কাজ হয়, এবং তারা অন্যজনকে সাজেস্ট করেছে বা তারা অন্যজনকে সাজেস্ট করেছে। এবং আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্ট যেটা হচ্ছে, মানে আমাদের সাথে যেটা হয় সেটা সবই রেফারেন্সের। ইনফ্যাক্ট আমি বাংলাদেশেও বেশ কয়েকটা ক্লোথিং ব্র্যান্ডের সাথে কাজ করি এবং আরো কয়েকটা কোম্পানির সাথে কাজ করি আমরা, এবং যাদের ফুল আইটি সাপোর্ট আমরা দেই। আমার পার্সোনাল একটা টিম আছে ছোট, সো আমরা ওইটা ফুল সাপোর্ট দেই। তো দেখা যাচ্ছে যে আমাদের এই ধরনের কোনো, মানে ক্লায়েন্টের থেকে কখনো ব্যাড রিভিউ আমার হয় নাই। এন্ড আমি মার্কেট প্লেসেও যখন যে কাজগুলো করেছি আমি একটা ব্যাড রিভিউ পাই না এখন আমার প্রোফাইলে। আপনি হচ্ছে গিয়ে, সরি টু ইন্টারাপ্ট, আপনি মার্কেট প্লেস দিয়ে হচ্ছে স্টার্ট করেছিলেন, দেন বাইরে হচ্ছে কি আপনার গ্রোথটা হয়, তাই না? এক্সপ্যানশন, রাইট? সি, বাকিরা যারা আছেন, যারা এখানে বিগিনার আছেন, দিস ক্যান বি টিচিং মোমেন্ট ফর ইউ। উনি মার্কেট প্লেস দিয়ে শুরু করেছে, আপনারাও মার্কেট প্লেস দিয়ে কিন্তু শুরু করবেন, জাস্ট বিকজ হি ওয়াজ প্রফেশনাল ইনাফ। এই কারণেই কিন্তু আসলে দেখেন ওনার এক্সপ্যানশনটা কতখানি, মানে ওনার গ্রোথটা দেখেন। হাউ মেনি ইয়ার্স ডিড ইট টেক? ম্যাম, ফ্রিল্যান্সিং আমি শুরু করি হচ্ছে 2019 থেকে, বাট 20 থেকে মানে একদম প্রফেশনালি, মানে খুবই হার্ডকোরলি শুরু করা। হ্যাঁ, সো
19-20 থেকে স্টার্ট করা হয়, এবং যে সময় ইন্টারনেট ছিল না বাংলাদেশের কয়েক মাস আগে, ওই সময় আমার কোনো সাইড ইফেক্ট হয় নাই। বাট প্রবলেম হয়েছে যে আমরা কাজ করতে পারি নাই, আমরা 5-7 দিনের কাজের পিছিয়ে গেছি। বাট ক্লায়েন্টের থেকে যে একটা হয় না যে ব্যাড রিভিউ বা সাইড ইফেক্ট বা ক্লায়েন্ট আমাদেরকে খারাপ ভাবতেছে, এরকম কখনো হয় নাই আমাদের সাথে। বিকজ ইভেন তারা আমাদেরকে ডিরেক্ট কলে, আমার ফোনে কল করে আমাকে আমাকে জিজ্ঞেস করেছে আমি বেঁচে আছি কিনা। মানে বুঝতে পারছিল যে আমাদের দেশের কন্ডিশন ভালো না। এটা ইউ আর লাকি না, ইউ আর লাকি, no, I will not say you are lucky because you work hard to gain that trust. কারণ এই টাইমটাতে অনেক ফ্রিল্যান্সার হচ্ছে কাজ পায় নাই, এন্ড শুধু এই টাইমটা না, এটার পরেও হচ্ছে ওরা ট্রাস্ট করতে পারছিল না যে কাজ দিবে কি দিবে না, কারণ ইন্টারনেটের অবস্থা কিন্তু একদম মানে তখনও একটা আনসার্টেনিটি ছিল। কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে পার্সোনালি কল করা, দ্যাট মিনস ইউ ওয়ার্ক রিয়েলি হার্ড ফর দ্যাট টু গেইন দ্যাট ট্রাস্ট, and which is really appreciating. And within মানে এই 2020 থেকে 24, which is a, আমি বলবো, I thought we are working in this field for 10 years. At first I thought that, but within 4 years it's really appreciating. I mean, I appreciate your hard work. Congratulations. And I think your business will grow more. That's what I can. Yes, ma'am. দোয়া করবেন আমার জন্য। অবশ্যই। Keep up the hard work. Never. কাজ করেন ফ্রিল্যান্সার। ম্যাম এইসব ক্ষেত্রে অটো রিপ্লাই কতটা এফেক্টিভ? জি, ইন্টারনেট ইস্যু কিংবা অন্য ধরনের ইস্যুর ক্ষেত্রে যদি ক্লায়েন্টের অটো রিপ্লাই সেট করে রাখা যায় ইমেলে, এখন অটো রিপ্লাই, হ্যাঁ, আপনি যদি আগে থেকে জানেন যে এমন হবে তখন আপনি বলতে পারেন, কিন্তু আপনি যদি নাই জানেন যে একটা অ্যাক্সিডেন্ট কি বলে তো আর আসে, তখন আপনি অটো রিপ্লাইটা কিভাবে সেট করবেন? অটো রিপ্লাইটা একদমই হেল্প করে না, অনলাইনে থেকেই মানে ডিরেক্ট কমিউনিকেশনটা সবচেয়ে বেশি হেল্প করে। ওকে, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রবলেম আসতেই পারে, প্রবলেম আসাটা কোনো মানে এটার কোনো মানে কিছু নেই, যখন তখন আমার নিজের অবস্থায় যদি আমি বলি, তো ইউ হ্যাভ টু, no matter what, you have to apologize and you have to be humble যে আমার জন্য এটা হলো, I am sorry for this, although you know it's not your fault, it happened to you, but still you have to be humble and polite. সেটা যে হোক না কেন, আপনার এটা যার সাথেই ডিল হোক না কেন, সেটা হোক আপনার ক্লায়েন্ট, এনিওয়ান, জাস্ট বি হাম্বল। যেমন আমি 2 weeks ধরে আপনাদের ক্লাস নেই নাই, আমি 2 weeks ধরে কোডম্যানের ক্লাস নিচ্ছি, মানে কোডম্যান থেকে কোনো ক্লাস নেই or something, সো এখন আমার কিছু করার ছিল না, বাট I told the students as well as the management যে আমি এটা আসলে করতে পারি নাই, and November I think 4টা ক্লাস মিস, সো which is মানে আমি জাস্ট মাত্র 8টা ক্লাসের মধ্যে 4টা ক্লাস মিস, সো which is a big thing, কারণ এটা আমাদের কোর্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগে, তো এটা, so I told management, and other than that আমি স্টুডেন্টদের সাথে কথা বলার পাশাপাশি, স্টুডেন্ট এন্ড ব্যাচ রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলার পাশাপাশি হচ্ছে মানে মিনহাজুল ভাইকে হচ্ছে বলেছিলাম যে ভাই আমার এই অবস্থা, I am really sorry for this inconvenience and blah blah blah, এটার এখন কনসিডার করেন, and regarding this, to show my humbleness, আমি বলছি যে আমি নভেম্বরের যে স্যালারি সেটা আমি নিব, এর থেকে বেশি মানে I don't know how else মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা it's not fair যে মাত্র 4টা ক্লাস নিয়ে পুরো হোল মান্থের স্যালারি নেওয়া, it didn't feel good to me, it didn't feel good to me, and halal হইতো না জিনিসটা, so that's what I did. So always be humble about your problems or something, okay? Okay, the last part, handling difficult client. আচ্ছা, হ্যান্ডলিং ডিফিকাল্ট ক্লায়েন্ট, এইটার উপরে আলাদা হচ্ছে
পুরা আলাদা একটা ক্লাসে আসলে নেওয়া হয়, অথবা মক আপ থাকে। আমি একটা মক আপ ইন্টারভিউ দিব আপনাদেরকে। এটা হচ্ছে আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট দুজনকে নিয়ে করবো, কিন্তু একজনের হচ্ছে বিভিন্ন ডেডলাইন থাকার কারণে ও আই গেস এখন ফাইবার আপওয়ার্ক ক্র্যাশ করছে, একজন অ্যাভেলেবেল আরেকজন অ্যাভেলেবেল না। তো যার কারণে আমি হচ্ছে আপনাদেরকে ওই নেগেটিভ ক্লায়েন্টের যে মক আপটা ওরা খুব সুন্দরভাবে করছিল, আমি স্ক্রিপ্ট দিয়ে দিছিলাম অ্যান্ড খুবই সুন্দরভাবে হচ্ছে ওরা জিনিসটাকে মেনটেন করছিল। তো আমি দিতে পারি নাই, বাট টু সুন দিয়ে দিব। আমি কথা বলে রাখছি, ইনশাল্লাহ মিড ডিসেম্বরের মধ্যে আমরা হচ্ছে আপনাদেরকে ভালো ভালো মক আপ ইন্টারভিউ গুলো দেওয়ার ট্রাই করবো। নভেম্বরে পারতাম, বাট বিকজ অফ মাই ইস্যু আই কুড নট। Again, I'm sorry for that. Okay. So when you are going to handle a difficult client, তখন হচ্ছে অবশ্যই কাম থাকবেন এন্ড প্রফেশনাল থাকবেন। অলদো আপনার মেজাজ খুব খারাপ হতে পারে, বাট do not be unprofessional. Do not use any kind of abusive or any kind of rude you can be. আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে হচ্ছে নট রুড, বাট কিভাবে হচ্ছে গিয়ে পোলাইটলি what to say, কিভাবে পোলাইটলি হচ্ছে গিয়ে আপনার ইনসাল্ট করা যায়। ওকে, দ্যাট আই উইল টিচ ইউ অ্যাজ ওয়েল। ইটস আ পার্ট অফ বিজনেস কমিউনিকেশন আমার মতে। কারণ অনেক সময় অনেক ক্লায়েন্ট থাকে যারা হচ্ছে আপনার সাথে ঠিকভাবে ব্যবহার করবে না, দেন হচ্ছে থাকে। তো ওই সমস্ত ক্ষেত্রে কিভাবে আপনারা না বলবেন সেটাও শেখানো হবে। ক্লায়েন্ট যদি আপনার সাথে বেয়াদবি করে তখন আপনি কিভাবে হচ্ছে সুন্দর মতো প্রফেশনালি ইনসাল্ট করবেন সেটাও আমি শিখাই দিব। ওকে, ওইটা হয়তো রেকর্ডেড হবে না, এনিওয়েজ। এরপর দেখেন, আন্ডারস্ট্যান্ড দেয়ার কনসার্নস এন্ড অ্যাড্রেস দেম কনস্ট্রাকটিভলি, হুইচ ইজ ওনারা ধরেন এমন ব্যবহার করতেছে, বলতেছে এটা সেটা, ইউ শুড সে আই আন্ডারস্ট্যান্ড স্যার, আই অ্যাপ্রিশিয়েট your remarks, but I apologize, I cannot continue further. Okay, done. এরপরেও যদি ঝামেলা হয়েই থাকে, you should just conclude the conversation and done. Okay. ওকে ম্যাম। আচ্ছা, এই জিনিসগুলো আপনাদেরকে দেওয়া হবে টেমপ্লেট, বাট আপনারা এই আমাদের নেক্সট ক্লাস থেকে হচ্ছে এই ক্লায়েন্ট হ্যান্ডলিং এর শুরু হবে, মক আপ শুরু হবে। তো আমি আজকে যা যা পড়াইলাম, এই 6টা পয়েন্ট, 6টা এখনো হয়নি, যাচ্ছে 6টা পয়েন্টে। এই যতগুলো পয়েন্ট এখানে আছে ফার্স্ট টু লাস্ট, এগুলো যেন ইনক্লুডেড থাকে আপনাদের কনভারসেশনে। ওকে, হয়তো একদম আমি বলছি না যে একদম 100% ইয়া করতে হবে, কিন্তু আমি চাই আপনারা ড্রাইভের রিসোর্স দেখবেন এবং দেখে হচ্ছে নিজেরা কিছুটা রিসার্চ করবেন, করার পরে এরপর হচ্ছে আমরা ক্লাসে প্র্যাকটিস করব। ওকে, আচ্ছা, ওকে ম্যাম। ক্লায়েন্ট ফিডব্যাক এন্ড রিভিউস ইম্পর্টেন্ট। আমি জানি, যতটুকু জানি, কিছু কিছু প্ল্যাটফর্মে আই গেস ফিডব্যাক আর রিভিউ চাওয়াটা রেস্ট্রিক্টেড। যদি এমন হয় যে ফিডব্যাক, ওকে, যদি অপশন থাকে অবশ্যই এনকারেজ করবেন একটা ফিডব্যাক দেওয়ার জন্য, বিকজ মানে আপনার ফিডব্যাক গুলো স্পেশালি যারা নিউ তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ ইউ হ্যাভ টু হাইলাইট দ্যাট। দেন যদি তারা আপনাকে নেগেটিভ রিভিউ না দিয়েও ধরেন কনস্ট্রাকটিভ রিভিউ অনেকে দেয়, তো ওই জিনিসটাকেও নর্মালি নেবেন, ক্রিটিসিজমটাকে নর্মালি নেবেন টু ইমপ্রুভ ইউরসেলফ। ডোন্ট গেট আপসেট বিকজ ইউ আর দ্য বিগিনার। কেউ যদি ক্রিটিসিজম করে থাকে, কেউ যদি আপনাকে মানে ধরেন একদম 5 to 5 মানে 5 স্টার দিল না, 3 স্টার দিল, জাস্ট টেক ইট ইজি and start fresh for your next project. ওকে, এটা নিয়ে কখনোই বসে থাকবেন না, এটা নিয়ে কখনোই ভাববেন না, শুধুমাত্র অতটুকুই ভাববেন যে কোন জায়গাটুকু ইমপ্রুভ করা যায় বা কোথায় প্রবলেমটা ছিল। যদি তারা মেনশন করে দেয় তাহলে তো খুবই ভালো, যদি মেনশন না করে আপনি ট্রাই করবেন নিজে থেকে হচ্ছে গিয়ে এক্সপ্লোর করার। আর এই যে শোকেস পজিটিভ রিভিউস টু অ্যাট্রাক্ট ফিউচার ক্লায়েন্টস,
আই থিঙ্ক যারা কাজ করেন তারা এটা অলরেডি করেন, মেনটেন করেন আই গেস। আরেকটা ব্যাপার হচ্ছে এই সব কিছু করলেন, আপনি এখন একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার আমি ধরে নিলাম। তারপরও কখনোই হচ্ছে এটা মনে করবেন না যে আমি 100-তে 100, ঠিক আছে? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এটা সবসময় মাথায় রাখবেন। সবসময় হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটাকে আপডেটেড রাখবেন। আপডেটেড আই মিন ট্রেন্ডে থাকবেন, যেটা পরের লাইনে লেখা আছে, স্টে ইনফর্মড অ্যাবাউট ট্রেন্ডস ইন বিজনেস এটিকেট অ্যান্ড ফ্রিল্যান্স মার্কেটপ্লেসেস। এই জিনিসগুলো হচ্ছে সবসময় খেয়াল রাখবেন, কারণ প্রতিনিয়ত অনেক কিছুই চেঞ্জ হয়, সাথে কমিউনিকেশন স্কিলও চেঞ্জ হয়। তো সবসময় নিজেকে হচ্ছে প্র্যাকটিসের মধ্যে রাখবে, সবসময় নিজেকে হচ্ছে ইমপ্রুভমেন্ট যাতে আপনার হয়। আপনি ওই নিজের সাথে নিজের একটা কম্পিটিশন রাখবেন যে আমি আরো ভালো করার ট্রাই করবো। দ্যাট উইল হেল্প ইউ টু গ্রো। ওকে, কখনোই মনে করবেন না যে না এতটুকুই ঠিক আছে। Then seek feedback from your peers and clients to enhance your approach. এটা প্র্যাকটিক্যালি এখানে থাকার কথা, বাট ফর সাম রিজন এখানে চলে আসছে। ওকে, তো এটাই হচ্ছে আজকের পড়া আমাদের। আই হোপ আপনারা বুঝতে পারছেন, অলদো ক্লাস ইজ রিয়েলি রিয়েলি কোয়াইট টুডে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। হ্যাঁ, তোফায়েল আহমেদ। ইয়েস জি ম্যাম, আমি ফার্স্ট টাইম মেবি 2টি ক্লাস করেছিলাম, পরবর্তীতে আমার ক্লাস করা হয়নি, আমার এক্সাম ছিল। এখন কিভাবে কভার করবো একটু যদি সাজেশন দেন তাহলে আমার পক্ষে সুবিধা হবে। ওকে, মাঝখানে আমাদের অনেকদিন ক্লাস হয়নি, সো আপনি যেটা করতে পারেন আমাদের প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন, আর হচ্ছে গুগল ড্রাইভ অ্যাপ লিংক এগুলো দিয়ে প্র্যাকটিস করতে থাকেন প্রতিদিন। এতদিন করেন নাই ফাইন, বাট এখন থেকে ট্রাই করবেন মিস না করার, কারণ এই সেগমেন্টটা এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট সেগমেন্ট। ওকে, আপনাদের মধ্যে এখানে অনেকে আছে যারা হচ্ছে পার্টিসিপেট করেন না, আপনারা ক্লাসে আসেন, আমি আপনাদের নাম দেখি, আমি মেনশন করতে চাচ্ছি না, বাট আমি দেখি আপনারা ক্লাসে আসেন কিন্তু আপনারা পার্টিসিপেট করেন না। আপনারা কিন্তু এই যে প্রফেশনাল টাইমটাও যখন আসবে, আই ডোন্ট নো আপনারা পার্টিসিপেট করবেন কি করবেন না, কিন্তু যদি করেন আপনাদের জন্য ভালো হবে। কারণ শুরুর থেকে যারা হচ্ছে প্র্যাকটিস করেন, যেমন আমি যদি জিজ্ঞেস করি আরজে মানিক, আপনি ওয়ান অফ দ্য রেগুলার স্টুডেন্টস ফ্রম দ্য ভেরি বিগিনিং। Yes, ma'am. Okay. Do you see any improvement in your English speaking skill? একদম ফার্স্ট ক্লাস প্র্যাকটিস থেকে আর এখন পর্যন্ত? Yes, ma'am, definitely. First time I was very nervous at the time of speaking, but now I can speak fluently. The nervousness is very, very low now. I'm feeling very confident at this time. I think it will improve very fast if I practice in this way. Okay. See, then I will ask, what about anyone wants to share? I'm not going to ask. You guys know who কারা রেগুলার স্টুডেন্ট, কারা প্রথম থেকে আছেন, আপনারা নিজেরাই জানেন। So, do you guys see any improvement in yourself? জি আপু, আমার ক্ষেত্রে বলতে গেলে সেম। আমি আগে আমার একটা কাজিনের সাথে প্র্যাকটিস করতাম, কিন্তু অনেক হেজিটেট হতো আর কি, নার্ভাস হতো। কিন্তু এখন এই সেশন গুলোর জন্য ওর সাথে কথা বলতে তেমন একটা নার্ভাস ফিল হয় না, খুব ফ্রেন্ডলি কথা বলতে পারবো সাথে। যাদের স্ট্যামারিং ইস্যু ছিল শুরুর দিকে, এখন তাদের কি অবস্থা, তাদের ফ্লুয়েন্সি কি মনে হয়? আপনারা যদি বাসায় প্র্যাকটিস করে থাকেন, আই থিঙ্ক নিজেরা নিজেদেরকে যদি অ্যাসেস করে থাকেন অথবা ক্লাস প্র্যাকটিস যে করেন, কি মনে হয় আপনাদের? ম্যাম অনেকটাই ইমপ্রুভ হয়েছে, কারণ ক্লাসের প্রথম দিকে আমি যখন পার্টিসিপেট করছিলাম তখন আমারও অনেক স্ট্যামারিং ইস্যু ছিল, কিন্তু আস্তে আস্তে মানে এগুলা সেশনে জয়েন করতে কথা বলতে বলতে এগুলা ঠিক হয়ে গেছে, মানে অনেকটাই ঠিক হয়েছে আমার। সি, তো এটাই দেখেন, আরো আরো কয়েকজন আছে, যেমন ধরেন মোনায়েম মহসিন, আফরোজা আক্তার মিতু আপু, তারপর রিজভি আহমেদ, তারপর আর কে, জিনাত আপু মাত্র যিনি কথা বললেন, আরো কিছু আপু আছে, আরো ওনারা হয়তো আছে ক্লাসের জন্য এখন, তুষার ইমরান।
এরা হচ্ছে রেগুলার বেসিসে ক্লাসে ছিল, প্র্যাকটিস করে, অ্যান্ড ওনাদের ফ্লুয়েন্সি অনেক ডিফারেন্ট আগের থেকে। অ্যান্ড এটা আমার পার্সোনাল ফিডব্যাক অ্যাকচুয়ালি। আমি প্রথমে দেখতাম যে কিছু স্ট্যামারিং থাকতো বা গ্রামাটিক্যাল এরর থাকতো বা আনঅর্গানাইজড থাকতো কথাবার্তা, কিন্তু এখন তাদের উইথ ফ্লুয়েন্সিটা চলে আসছে। অ্যান্ড ওনারা এখন হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন করার জন্য অ্যাকচুয়ালি রেডি। সো যারা করেন নাই প্র্যাকটিস ঠিক মতো, তারা কিন্তু আসলে নিজেদেরই ক্ষতি করছেন। কারণ বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে আসলে দেখবেন যে কেস স্টাডি গুলোও যখন পড়বেন তখন দেখবেন যে ভোকাবুলারি থেকে শুরু করে সবকিছুই অনেক অ্যাডভান্স লেভেলের, যেটা মেইনটেইন করতে আসলে কষ্ট হয়। কিন্তু ওনাদের অলরেডি প্র্যাকটিস থাকার কারণে ওনাদের আর নেগোসিয়েশন এগুলোতে দেখবেন অসুবিধা হবে না, বিকজ দে অলরেডি নো হাউ টু ডিল উইথ আ ক্লায়েন্ট। সো গট ইট? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, আমি জানি এরপরও অনেকে পার্টিসিপেট করবে না, বাট কিছু করার নাই, আমার দ্যাটস দ্য বেস্ট আই ক্যান ডু। সো অলরাইট, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, যদি কোনো কোয়েশ্চেন না থাকে ক্লাস আজকে এতটুকু পর্যন্তই।